সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1078তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ আরিয়ানের জীবনের চরম লজ্জাজনক, দুঃখজনক, প্রতারণামূলক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল শাশুড়িকে বিয়ে করে গোপনে বিদেশে নিয়ে যায় মেয়ের জামাই। দেখেন, এই গল্পটার মাঝে এতটাই প্রতারণা, এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট যে গল্পটা শোনার পরে আমার কাছে কেন জানি মনে হয়েছে আজকে সারাটা রাত শুধু এই গল্প নিয়ে চিন্তা করতে করতে আপনি কাটিয়ে দিবেন। হয়তো চেষ্টা করলেও আপনার দু চোখের পাতা আপনি এক করতে পারবেন না। আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বেঈমান এবং প্রতারক প্রাণীটার নাম কি জানেন? মানুষ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের এই সমাজে বসবাস করা, আমাদের সাথে চলাফেরা করা 100 ভাগ মানুষের ভিতরে 80 ভাগ মানুষই খারাপ। আপনি আরও শুনলে অবাক হয়ে যাবেন, আপনাকে যারা সামনে ভালো বলে, খোঁজ নিয়ে দেখেন তারাই আপনাকে আপনার পিছনে শালা বলে। তারাই আপনাকে আপনার পিছনে শালা বলে। আপনি যদি মানুষ চিনতে পারেন তবে আপনি মানুষের কাছ থেকে দূরে থাকবেন। একটা বিষয় খুব খেয়াল করে দেখবেন, যখন মুরব্বি হয়ে যায়, যখন আপনার বয়স বেড়ে যাবে, বয়স্ক মানুষরা কেমন জানি একটু একা থাকতে পছন্দ করে। তার বড় কারণ কি জানেন? কারণ তারা জেনে গেছে যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটার নাম মানুষ। এজন্য মানুষ মানুষের কাছ থেকে দূরে থাকে। কথাগুলো খুবই দুঃখ নিয়ে বললাম শুধু আজকের গল্পের প্রসঙ্গে। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই আরিয়ানের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনুন। গল্প শেষে আরিয়ানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিয়ান হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকুরিজীবী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা রাজধানীর ঢাকা শহরে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, এবং ওই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আমার বাবা মোটামুটি প্রায় অনেক টাকা ইনকাম করে, এবং আমার ওই বাবার টাকায় আমাদের পরিবারটা খুব ভালোভাবে চলতেছিল। ছোটোবেলা থেকে আমি আমার পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি। প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবে দিনগুলো কাটে। এমন করে দিন আর রাতগুলো পার হতে হতে একটা পর্যায়ে আমি প্রায় মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হয়ে যাওয়ার পরে ছোটোবেলা থেকে আমি একটু বেপরোয়া টাইপের একটা ছেলে ছিলাম। যথেষ্ট পরিমাণের তেরা। আমি কারো কথা শুনতাম না, কারো কথা মানতাম না, কাউকে আমি মূল্যায়ন করতাম না। দেখা যায় আমি এতটাই বেপরোয়া ছিলাম যে একটা সময় আমি আমার বড় ভাইকে মাথায় বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দিই, এবং বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়ার পর থেকে আমার পরিবারের মানুষগুলো কেমন জানি আমাকে একটু ভিন্ন চোখে দেখতে শুরু করে। প্রতিটা পরিবারে ছোট সন্তানকে সবাই অনেক আদর, যত্ন আর ভালোবাসে, কিন্তু আমাদের পরিবারে ছিল বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি পরিবারের ছোট ছেলে হিসাবে, যেহেতু আমি ঘাড় তেরা প্রকৃতির একটা ছেলে ছিলাম, এজন্য কেউ আমাকে বিন্দু পরিমাণের মূল্যায়ন করতো না, আমাকে এক বিন্দু পরিমাণের ভালোবাসতো না। কথায় কথায় আমাকে ঘৃণা করতো, আমাকে মারতো, ধরতো, এবং একটা পর্যায়ে আমি আমার ওই তেরামির কারণে আমার স্কুলে পড়াশোনা করতে পারিনি। স্কুলে একটা ছেলেকে মারার পরে স্কুল থেকে আমাকে বহিষ্কার করে দেওয়া হয়। এরপরই পরিবারের মানুষের সাথে আছি, কিন্তু যখন আস্তে আস্তে করে বড় হই একটা বিষয় তখন খুব খারাপ লাগে। আমার যে বড় 2টা ভাই আছে তারা পড়াশোনা করতো, বড়াপও পড়াশোনা করতো। বাবা মা সবসময় আমার বড় ভাইয়া আমার বড়াপকে টাকা পয়সা দিত। ধরেন বাজার থেকে একটা মাছ কিনে আনলে মাছের ওই লেজের অংশটা, যেটা উৎকৃষ্ট, ওই অংশটা আমাকে দেওয়া হতো খাওয়ার জন্য। এবং সবসময় দেখা যেত রান্না হয়ে গেলে আমার মা প্রথমে আমার বড় 2 ভাই আর আমার বড় বোনকে খাওয়াতো। এবং ঈদে চাঁদে যখন ভালো কোনো দিন আসতো ওই সময়গুলোতে আমি খুব খেয়াল করে দেখতাম যে আমার বড় ভাইয়ার জন্য, আমার বড় ভাইদের জন্য, আমার বড় বোনদের জন্য আমার আব্বা শপিং করতো, কিন্তু কখনো আমার জন্য শপিং করতো না। আমি সবসময় ছিঁড়া পাড়া কাপড় চোপড় পরে আমার সময়গুলো কাটাতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে পরিবারের প্রতি আমার এক ধরনের একটা ঘৃণা জন্মে যায়। আমার পরিবারকে আমার ভালো লাগে না, এবং বেশ কয়েকবার আমি চেষ্টা করেছি পরিবার থেকে দূরে থাকার জন্য, কিন্তু বয়স কম থাকার কারণে আমি পরিবার থেকে দূরে থাকতে পারিনি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় রমজানের ঈদ আসে। তখন আমার বয়সটা প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি। ওই সময় আমার বড় 2টা ভাই স্কুলে পড়াশোনা করে এবং বড় বোনটা স্কুলে পড়াশোনা করতো। তো পুরো রমজান মাস আমি রোজা রাখছি। আমি এর আগে রমজানে খুব বেশি একটা রোজা রাখতাম না, কারণ আমি আমার এলাকার দুষ্ট ছেলেদের সাথে মিশতাম।
খারাপ খারাপ কাজ করতাম, এই জন্য রমজানের রোজা রাখতাম না। কিন্তু এই বছর আমি সম্পূর্ণ খুব ভালোভাবেই 30টা রোজা আমি পালন করি। এবং 30টা রোজা পালন করার পরে যখন ঈদ আসে, ঈদের দিনে আমার বাবা ওই বরাবরের মতো আগে যেরকম করে আমার বড় 2 ভাইয়ের জন্য শপিং করে, আমার বড় বোনের জন্য শপিং করে, পরিবারের সব মানুষগুলোর জন্য শপিং করে, ওই দিনে আমার জন্য কোনো শপিং করে নাই, মানে আমার জন্য কোনো রকমের কেনাকাটা করে নাই। এই দিনটা ছিল আমার জন্য সবচেয়ে দুঃখজনক একটা দিন। ঈদের দিন, আনন্দের দিন প্রতিটা মানুষের জন্য, কিন্তু আমার জন্য ছিল এই দিনটা চরম দুঃখজনক একটা দিন। সারাটা দিন যখন কাটতেছিল, আমি তখন ঘুম থেকে উঠলাম, গোসল করলাম। গোসল করার পরে আমার ভাইরা তখন নতুন জামা কাপড় পরতেছে, ঈদের নামাজ পড়তে যাবে। আমি তখন এসে গোসল করে মারে বললাম, মা, ও মা, আমি ঈদের নামাজ পড়তে যাব। এরপরে আমার মা কী করলো, আমাকে একটা পুরনো পাঞ্জাবি বের করে দিল। যখনই এই পুরনো পাঞ্জাবিটা বের করে দিল, তখনই আমার মাথায় রাগ উঠে গেল যে কেন আমাকে কেন পুরনো পাঞ্জাবি বের করে দিচ্ছ? আমার বড় 2 ভাই আছে, ওদেরকে নতুন পাঞ্জাবি দিচ্ছ, আমার বড় বোনকে নতুন জামা দিচ্ছ, তাহলে আমাকে কেন পুরনো পাঞ্জাবি দিবা? আমি কেন পুরনো পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাব না? এটা হতে পারে না, আমি পুরনো পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাব না। এই নিয়ে শুরু হলো আমার মায়ের সাথে ঝগড়া, চিৎকার চেঁচামেচির একটা পর্যায়ে আমার আব্বা তখন আসলো। আসার পরে আমার মা তখন বাবাকে বলো, তোমাকে বারবার বলছিলাম যে তুমি 3টা পাঞ্জাবি কিনে আনো, কিন্তু তুমি কেন 2টা পাঞ্জাবি কিনলা? এখন আরিয়ানের পাঞ্জাবি নেই, ও চিল্লাইতে আছে। আমার আব্বা এসেই বললো, অন্তত ঈদের দিনও কি তুই শান্তিতে থাকবি না? ঈদের দিনেও কি তুই শান্তিতে থাকবি না? আমি তখন বললাম, হ্যাঁ বাবা, আমি ঈদের দিন শান্তি থাকবো। এরপরে আমি কি করলাম, আস্তে আস্তে করে ঈদের, মানে আমার মা আমাকে যে পাঞ্জাবিটা দিল, এটা পরে আমি নামাজ পড়তে গেলাম। তো ঈদের নামাজ পড়তে গেলাম, আমি আমার বড় ভাই এবং আমার যে ভাই আছে বড় 2 ভাই, তাদের সাথে ঈদের নামাজ পড়তে বসলাম। তা বসার পরেই ওরা জানি কেমন আমার কাছ থেকে একটু দূরে থাকে। আমরা কিন্তু একই মায়ের পেটের ভাই, এরপরে ওরা জানি কেমন আমার কাছ থেকে দূরে থাকে। তো দূরে থাকার একটা পর্যায়ে আমি বললাম, কী রে, তোরা নতুন জামা পরেছিস আর আমি পুরন জামা গায়ে দিয়েছি, তাই বলে কি আমার কাছ থেকে দূরে থাকবি? অ্যান্ড এরকম করতে করতে আমার মেজু ভাইটা তখন আমাকে বলতেছে, সর এখান থেকে, বলে আমাকে একটা ধাক্কা দেয়। যখন ধাক্কা দেয় তখন ভাই, আমি আমার নিজের রাগটা কন্ট্রোল করতে পারি নাই। একটু পরেই হয়তো ইমাম সাহেব ঈদের নামাজ পড়ানোর জন্য দাঁড়াবে, তখন খুতবা পড়তেছিল। ওই মুহূর্তেই আমি তখন জোর করে ধরে আমার মেজো ভাইয়ের ওই পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলি ঈদের নামাজের সময়, এবং একইভাবে আমার বড় ভাইয়ের পাঞ্জাবিটাও আমি টান দিয়ে ছিঁড়ে ফেলি। 2টা পাঞ্জাবি যখন আমি ছিঁড়ে ফেলি এবং 2 ভাইয়ের সাথে যখন আমার মারামারি শুরু হয়, ঠিক তখনই ইমাম সাহেব সহ গ্রামের সব মানুষগুলো দাঁড়িয়ে যায় এবং এখানেই শুরু হয় একটা এলাহি কাণ্ড। সবাই আমার বাবাকে বলে যে, তোমার এই ছেলে বেয়াদব। আমাকে বলে, আরিয়ান বেয়াদব, এই আরিয়ান কেন মসজিদে আসছে? ওর মসজিদে আসার দরকার নাই। মানে এতভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমি যে সবার মুখের দিকে তাকিয়ে আছি। আমার ভিতরের কষ্টটা, আমার ভিতরের যন্ত্রণাটা আমি কাউকেই বোঝাতে পারি নাই। প্রতিটা মানুষ শুধু আমাকে ভুল বুঝে গেল, আমাকে অপমান করে গেল, আমাকে অবজ্ঞা করে গেল। একটা পর্যায়ে ঈদের ওই জামায়াত থেকে, ঈদের ওই ঈদগাহ থেকে আমাকে বের করে দেওয়া হলো। ছিঁড়া কাপড় পরে আমার ভাইয়েরা সেদিন আমার সামনে ঈদের নামাজ পড়ল। এটাই হয়তো আমার পরিবারের সাথে থাকা আমার শেষ সময়। এরপরে যখন ইমাম সাহেব নিয়ত বাঁধলো নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য, তখনই আমি আস্তে করে ঈদগাহ থেকে, মানে ঈদগাহের বাইরে তো আমি ছিলাম, ওখান থেকে আমি হাঁটতে শুরু করি। হাঁটতে 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 আমি প্রায়, আমাদের এলাকাতে একটা বাজার ছিল, অনেক বড় বাজার, ওই বাজার পর্যন্ত চলে যাই। ওই বাজারে চলে যাওয়ার পরে শামসু ভাই বলে একজন লোক আছে, ওনার আবার মুদির দোকান আছে। আমি মাঝে মাঝে ওনার মুদির দোকানে বসতাম। তা শামসু ভাই একদিন ওইখানে যাওয়ার পরে বলে, কিরে তুই ঈদের দিন এরকম উল্টাপাল্টা করে হাঁটতেছিস? আমি বললাম, ভাই আমার তো কেউ নেই। পরে শামসু ভাইয়ের দোকানে বসে বসে আমি শামসু ভাইয়ের কাছে আমার ভিতরের দুঃখগুলো বলতে শুরু করলাম। ছোটোবেলা থেকে আমি আমার পরিবারের কাছে নির্যাতিত, অপমানিত, পরিবারে কেউ আমাকে ভালোবাসে না, এই সবগুলো কথা শামসু ভাইকে বলার পরে শামসু ভাই আমাকে বললো, তুই মন খারাপ করিস না, মন খারাপ করার কোনো কারণ নাই, তুই একটা কাজ কর, তুই চাইলে আমার দোকানে থেকে যা, আমি তোরে আমার দোকানে রাখবো এবং আমি তোকে খাওয়াবো, তোরে কাপড় চোপড় কিনে দিব, তুই তোর পরিবারে যাওয়ার প্রয়োজন নাই। সেদিন শামসু ভাইকে আমার কেন জানি পৃথিবীর সবচেয়ে আপন মানুষ মনে হয়েছিল। শামসু ভাই মানুষ নয়, নিতান্তই একজন ফেরেস্তা। সেদিন ওই ফেরেস্তার কথা শুনে আমি ওনার সাথে ওনার দোকানে কাজে লেগে যাই। ঈদের দিন রাত থেকে আমি দোকানে কাজ করি। কিন্তু ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, একটা মানুষ ঈদের নামাজের থেকে, মানে ঈদগাহ থেকে বেরিয়ে ঈদের সারাটা দিন কেটে গেল, আমার পরিবারের একটা মানুষ আমার কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আসলো না। আমি কোথায় আছি, আমি কেমন আছি, আমি ঠিক আছি কিনা, আদৌ আমার পরিবারের কোনো মানুষ আমার কোনো খবর নিল না। যাই হোক, পরিবারের মানুষ আমার কোনো খবর নিল না, আমি সেই পরিবারের সম্বন্ধে আর কিছু বলতেও চাই না। সেদিন থেকে শুরু করে আমি ওই ভাইয়ের দোকানে কাজ করতেছি। ভাইয়ের দোকানে কাজ করতে করতে দীর্ঘ প্রায় 5 থেকে 6 মাসের মতো আমি ওনার দোকানে কাজ করি। শুধু ওই 5-6 মাসের ভিতরে একদিন আমার বাড়ির এক দূরসম্পর্কের কাকা আমার সাথে দেখা করার জন্য ওই দোকানে আসে এবং তিনি আমাকে বলে যে, তোর বাবা মা তোর সাথে দেখা করতে আসে না? আমি বলি, না, আমার পরিবারে কোনো মানুষ আমার সাথে দেখা করতে আসে না।
আমার বড় ভাইরাও তখন অনেক বড়, তারা পড়াশোনা করতেছে। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেলো কি ভাই, আমি যে দোকানে কাজ করি এই দোকানটা বা এই দোকান বা ওই বাজারটা অনেক বড়। এই বাজারে বিভিন্ন ছেলেরা থাকে। আমি আস্তে আস্তে করে অনেকগুলো ছেলের সাথে মিশতে শুরু করি এবং ওদের সাথে মিশতে মিশতে কেমন করে একদিন হঠাৎ করে আপনার সবাই মিলে বসে আছে, বসে থাকা অবস্থা একজন হঠাৎ করে বলতেছে, তখন ঠান্ডা পড়তেছিল, তা বলতেছে দোস্ত ঠান্ডা লাগতেছে, আজকে একটু হাঁস খেলে শরীরটা গরম হইতো। তাই বললাম আমরা হাঁস খাবো কোত্থেকে, চল আমরা হাঁস কিনে আনি, সবাই মিলে টাকা দিয়ে হাঁস কিনে আনি। এর মাঝে একজন উঠে বলতেছে, দূর বেটা, কিনে হাঁস খাওয়ার মাঝে কোনো মজা নাই, আমরা আজকে চুরি করে হাঁস খাবো। তা আমার আসলে এটা ভালো লাগে নাই। এরপর আমি সেদিন ওদের সাথে চুরি করে হাঁস খেতে গেলাম। এই আমার জীবনে অধপতনের শুরু। এরপরে আমি কী করলাম, ওনাদের সাথে সেদিন চুরি করে হাঁস খেলাম এবং হাঁস খাওয়ার পরে হঠাৎ করে ওরা পরিকল্পনা করলো কোন গ্রামে জানি একটা গরু আছে, অনেক বড় গরু, এবং ওই গরুটা একটা মহিলা পালতেছে। সবাই মিলে ওই গরুটা নিয়ে আসবে, এনে আমাদের বাজার থেকে অনেক দূরের কোনো একটা বাজারে নিয়ে গরুটা বিক্রি করবে। একইভাবে আমি তখন ওই চোরের দলের সাথে মিশে যাই এবং আমি ওখান থেকে গরু চুরি করে আনি এবং গরু চুরি করে এনে আমি ওই গরু বিক্রি করি। সেদিন আমি ওই গরুর ভাগ পাই প্রায় 10,000 টাকার কাছাকাছি। ওই 10,000 টাকায় আমাকে আমার জীবন পাল্টে দেয়। এক রাতে বন্ধুবান্ধবের সাথে মজা করতে গিয়ে যদি 10,000 টাকা ইনকাম করা যায় তাহলে তো চুরিটাই ভালো। আমার কাছে তখন ওই কাজটাকে আর ভালো লাগতো না। এরকম করে চুরির পেশার সাথে আমি কঠিনভাবে জড়িয়ে পড়ি। সময়ের পরিবর্তনে একদিন শামসু ভাইও লোকের মাধ্যমে জেনে যায় যে আমি রাতের বেলায় চুরি করি এবং দিনের বেলায় ওনার দোকানে কাজ করি। এই জিনিসটা তখন তিনি জানতে পারে, তখন তার মনেও অনেক ভয় ঢুকে যায়। একা পর্যায়ে তিনিও মনে করে হয়তো আমি ওনার দোকান থেকে টাকা পয়সা চুরি করি। কিন্তু ভাই কখনো কোনো দিন কেউ বলতে পারবে না আমি শামসু ভাইয়ের ক্যাশ থেকে একটা টাকা চুরি করেছি। আমি শামসু ভাইয়ের দোকানটাকে মসজিদের মতো মনে করতাম, খুবই পবিত্র স্থান মনে করতাম। আমি কখনোই ওনার দোকান থেকে এক পয়সা চুরি করি নাই, কিন্তু উনি আমাকে দোকান থেকে বের করে দেয়। যখন আমি চুরির সাথে জড়িয়ে পড়ি উনি তখন আমাকে ওনার দোকান থেকে বের করে দেয় এবং দোকান থেকে বের করে দেওয়ার পরে আমার কাছে তখন একটাই রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে চুরি। আমি গভীর রাতের ওই গুটগুটে অন্ধকারে অজপাড়া গায়ের মানুষের বাড়িতে চুরি করতাম এবং চুরির পেশাটা আমি এমনভাবে জড়িয়ে পড়ি যে আমাদের একটা দল হয়ে যায়। প্রায় আমরা 8 জনের মতো একটা গ্রুপ তৈরি করি ওই বাজারেরই, এবং ওই বাজারে 8 জনের মতো একটা গ্রুপ তৈরি করে আমাদের কাজই হচ্ছে প্রতি রাত্রে 12টার পরে আমরা চুরির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া। গ্রামের মেঠোপথ ধরে আমরা পাড়ায় পাড়ায় চুরি করতাম, মানুষের শিক কেটে ঘরে ঢুকতাম অথবা বিভিন্নভাবে ঘরে ঢুকতাম, ঘরে ঢুকে আমরা চুরি করতাম। এরকম করে চুরি করতেছি এবং চুরি করতে করতে আমি মোটামুটি প্রায় অনেক টাকাই ইনকাম করে ফেলি। আমার কাছে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট জমা হয়ে যায়। এরকম করে চুরি করতে করতে একদিন হলো কি, আমরা আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামে খবর পেয়েছি ওখানে এক প্রবাসী বিদেশ থেকে আসছে, মানে এক লোক বিদেশ থেকে আসছে। এটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে, আমরা কখনো ওই গ্রামে চুরি করতে যাইনি। তো ওই গ্রামেরই একটা ছেলে আমাদেরকে সাহায্য করে মানে চুরির জন্য। ওই ছেলেটার সাথে আমরা তখন ওই বিন গ্রামে, আমাদের গ্রাম থেকে অনেক দূরের এক গ্রামে চুরির উদ্দেশ্যে যাই এবং সেদিন ওই গ্রামে চুরির উদ্দেশ্যে যাওয়ার পরে আমরা যেই বাড়িতে চুরি করব ওই বাড়ির যে লোকটা ছিল তার ঘরটা ছিল টিনের ঘর, কিন্তু বড় কথা হচ্ছে তার টিনের ঘরের নিচে যে জায়গাটা ছিল ওই জায়গাটা ছিল পাকা, মানে তার ভিটাটা ছিল পাকা। এখন ভিটা পাকা থাকার কারণে আমরা শিক কাটতে পারতেছি না এবং শিক কেটে ঘরে ঢুকবো এরকম কোনো অবস্থাও নাই। একটা সময় আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আমরা মানে কাটবো, মানে আপনার হচ্ছে কাটবো, ওই যে টিন কাটবো, টিন কেটে ঘরে ঢুকবো এবং ঘরে ঢুকে আমরা চুরি করব। কিন্তু টিন যখন কাটতে গেলাম তখন আমার কাছে মনে হলো যে ঘরের ভিতরে কেউ না কেউ কথা বলতেছে। আমরা তখন বুঝে গেলাম যে তারা সম্ভবত এখনও ঘুমায়নি, এখনও তারা জেগে আছে। এবং ওই পরে আমরা তখন কী করলাম, ওই বাড়িটার সামনের দিকেই একটা বিলের মতো জায়গা আছে, বিল বলতে একটু জঙ্গলে ঘেরা, এরকম একটা জঙ্গলের ভিতরে আমরা তখন সবাই মিলে গেলাম এবং জঙ্গলের ভিতরে সবাই মিলে যাওয়ার পরে বসে আছি, অপেক্ষা করতেছি যে ঘরের ভিতরে লাইটটা কখন বন্ধ করে এবং ঘরের ভিতরে লাইটটা বন্ধ করলে আমরা চুরির কাজ শুরু করব। কিন্তু ভাই ওইখানে বসে থাকতে থাকতে প্রায় 2 ঘন্টার মতো কেটে যায়, ঘরের মধ্যে ওই লাইটটা বন্ধ হয় না। 2 ঘন্টা পরে হঠাৎ করে আমার কেমন জানি একটা অন্যরকম শব্দ পাচ্ছিলাম, মানে একটা কান্নার শব্দ পাচ্ছিলাম। কান্না শব্দটা পাওয়ার পরে তখন ভিতরে একটা ভয় ঢুকে গেল যে কী ব্যাপার, কান্না করতেছে কে, কেমন জানি একটা কান্নার শব্দ কানের মধ্যে ভেসে আসলো। তখন সবাই ভয় পেয়ে গেলাম, কারণ এই গ্রামটা আমাদের গ্রাম থেকে বেশ দূরে, মানে বেশ দূরের একটা ভিন গ্রাম। এই গ্রামে আমরা কখনোই আসিনি এবং এই গ্রাম সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতাও নেই। একে একে সবাই তখন বলতে শুরু করলো যে এটা সম্ভবত কোনো জিনের কাজ। রাতের বেলায় একমাত্র জিনেরাই বিলাপ করে কান্না করে, সম্ভবত কোনো জিন কান্না করতেছে, ওই কান্নার শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। সবাই তখন ভয়ে একেবারে জমে গেলাম যে এটা কি হলো, এরকমভাবে কান্নার শব্দ কেন বেশি আসছে।
প্রতিটা মানুষের বুকের ভিতর তখন ধুপ 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 করে শব্দ করতেছিল। এরই মাঝে আমাদের যিনি দল নেতা ছিল উনি তখন বলল, একটা কাজ কর, কান্নার শব্দটা একদিক থেকে আসতেছে। জিনেরা যদি কান্না করে তবে কান্নার শব্দ একদিক থেকে আসে না, বিভিন্ন দিক থেকে আসে। আর মানুষ যখন কান্না করে তখন এটা একদিক থেকে আসে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা কোনো একটা মানুষের কান্না। আমাদের ওই দলনেতার কথা শোনার পরে আমরা তখন কান্নার শব্দটা যেদিক থেকে আসতেছে আস্তে আস্তে করে ওই দিকের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সবাই মিলে হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে দেখলাম যে ফসলি জমির পাশে, মানে আইলের পাশে উঁচু একটা জায়গার ভিতরে একটা মেয়ে বসে আছে এবং এই মেয়ের চুলগুলো খোলা, কেমন জানি খুব ভয়ঙ্কর একটা অবস্থা। বাতাসের সাথে মেয়ের চুলগুলা নাড়াচাড়া করতেছে, নরম করতেছে এবং দূর থেকে মেয়েটার দিকে তাকিয়ে আমরা সবাই কেমন জানি একটু আতঙ্কিত হয়ে গেলাম। সবাই মনে করলাম যে এটা কোনো জিন বা ভূতের কাজ। আকাশে চাঁদ ছিল এবং একটা পর্যায়ে আমাদের ওই দলনেতা বলে যে না রে, এটা কোনো জিন না, এটা কোনো মানুষ হবে। আমি তখন বললাম মানুষ? বলে হ্যাঁ মানুষ। দেখ ও যে কান্না করতেছে, ওর যে কান্না করতেছে এই দেখ, মানে ও যে বসে আছে ওর শরীরের ছায়া দেখা যাচ্ছে, আমাদের শরীরের যে ছায়া আছে সেট ওইটা দেখা যাচ্ছে। পরে সবাই মিলে খেয়াল করে দেখলাম যে আসলেই তো ঠিক, মেয়েটা যে ওখানে বসে আছে চাঁদের আলোতে ওর শরীরের ছায়া দেখা যাচ্ছে, জিনদের তো কোনো ছায়া থাকে না। এরপরে সবাই মিলে চিন্তা করলাম যে মেয়ে কান্না করতেছে করুক, তাতে কি, আমরা এখানে বসে থাকি, আমরা আমাদের চুরির কাজ সম্পন্ন করব। একটা পর্যায়ে দেখা গেল যে সময় যত সামনের দিকে অতিবাহিত হচ্ছে এই মেয়েটার কান্নার শব্দ ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে সবাই তখন ভয় পেয়ে গেলাম। সবাই চিন্তা করলাম মেয়েটা যেভাবে কান্না করতেছে ঠিক এরকমভাবে যদি কান্না করতে থাকে তাহলে গ্রামের মানুষরা ঘুম থেকে উঠে যাবে, আর গ্রামের মানুষরা ঘুম থেকে উঠে এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাবে এবং সেখানে আমাদেরকে ধরে ফেলবে। কারণ ওই বিলটা এরকম একটা বিল ছিল, ওই বিল থেকে বের হওয়ার জন্য শুধুমাত্র একটাই রাস্তা ছিল, অন্য কোনো রাস্তা ছিল না। অন্য রাস্তাগুলোর মাঝে ফসলি জমি ছিল। সবাই তখন খুব আতঙ্ক এবং ভয়ের মধ্যে আছি। একটা পর্যায়ে আমাদের দলনেতা বলল যে একটা কাজ করো, এই মেয়েটার মুখ বন্ধ করতে হবে এবং মেয়েটার মুখ যদি বন্ধ আমরা না করতে পারি তাহলে আমরা বিপদে পড়ে যাব। কারণ মেয়েটা যেমন করে কান্না করতেছে এরকম করে যদি কান্না করতে থাকে গ্রামবাসীরা উঠে যাবে। এক পর্যায়ে সবাই আস্তে আস্তে করে মেয়েটার কাছের দিকে যেতে শুরু করলাম। আমাদের কাছে কস্টেপ ছিল এবং মানে আপনার অজ্ঞান করার যে ঔষধগুলো ছিল এটাও ছিল। আমরা আস্তে আস্তে করে মেয়েটার কাছে পর্যন্ত গেলাম এবং পিছন দিকে গিয়ে মেয়েটাকে ঘাপটি মেরে ধরে ফেললাম এবং মেয়েটাকে ধরে তার মুখ চাপড়ে ধরে আমরা তখন এই জায়গাটা থেকে মোটামুটি একটু দূরে গেলাম এবং দূরে গিয়ে মেয়েটার মুখে তখন কষ্টে পেঁচিয়ে দিলাম, যে ট্যাপ আছে ওইটা পেঁচিয়ে দিলাম এবং পেঁচিয়ে দিলে মেয়েটাকে আমরা গাছের সঙ্গে বেঁধে দিলাম। তখন মেয়েটা উ করে শব্দ যখন করতেছে। আমাদের কাছে কিছু দেশীয় অস্ত্র ছিল, আমরা এগুলো বের করে মেয়েটার গলায় ধরলাম যে চিৎকার করলে গলা ফেলে দিব। এরপরে মেয়েটা আর কোনো শব্দ করতেছে না, জাস্ট ওখানে চুপচাপ বসে আছে আর চোখের পানি ঝরাচ্ছে। আমরা তখন পর্যন্ত ওই প্রবাসীর ঘরে চুরি করার অপেক্ষায় বসে আছি। কিন্তু ভাই একটা সময় দেখা গেল যে রাত প্রায় 3টার মতো বেজে গেছে, কিন্তু আমরা ওই প্রবাসীর ঘরের বাতি বন্ধ হচ্ছিল না এবং মনে হয় যে ঘরের ভিতরে কেউ না কেউ জেগে আছে। আমরা চুরি করার কোনো সুযোগ পাচ্ছিলাম না। রাত যখন 3টা বেজে গেল তখন আমাদের চুরির সময় শেষ। কিছুক্ষণ পরে হয়তো ফজরে আজান দিবে, গ্রামবাসী তখন উঠে যাবে, আমরা তখন আস্তে আস্তে করে চলে যাওয়ার জন্য সবাই তখন প্রস্তুতি নিচ্ছিলাম। এমন একটা পর্যায়ে আমাদের মধ্যে একজন বলে বসলো, মেয়েটাকে তাহলে কি করব। এখন দেখা গেলো আমরা মেয়েটাকে ছেড়ে দিব, কিন্তু মেয়েটাকে ছেড়ে দিলে মেয়েটা কি বাড়ি পর্যন্ত যাবে এবং বাড়িতে গিয়ে যদি লোকজন টাকাটাকি করতে শুরু করে তাহলে কি হবে, সেখানেও তো আমাদের আরেকটা বিপদ হবে। তো ভাবলাম যে কি করা যায়, মানে কি করতে পারি। এক পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মেয়েটাকে এখানে বেঁধেই সবাই চলে যাবে এবং সকালবেলা যখন গ্রামবাসী ঘুম থেকে উঠবে তখনই মেয়েটাকে গ্রামবাসী এসে ছুটে নিয়ে যাবে। এই পরিকল্পনা করে আমরা তখন চলে আসতেছি এবং চলে আসার পথে হঠাৎ করে আরেকজন, মানে আমাদের যে দল নেতা ছিল তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে মেয়েটার সাথে খারাপ কাজ করবে। যেহেতু আজকে চুরির উদ্দেশ্যে এসেছে, চুরি করতে পারে নাই, চুরি করার সুযোগ হয় নাই, তার জন্য উনি এই মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক করবে। এই কথা বলে আস্তে আস্তে করে উনি যখন মেয়েটার দিকে হেঁটে যাচ্ছিল তখন আমার ভিতরটা কেমন জানি অন্যরকম কেঁপে উঠতেছিল এবং আমার মনে হয় যে আমার ভিতর থেকে কেউ একজন বলতেছিল যে আরিয়ান এই কাজটা তুই হতে দিস না। একটা পর্যায়ে এই মানুষটা গিয়ে মেয়েটার হাতের বাঁধনটা খুললো এবং আমরা তখন দূরে দাঁড়িয়ে আছি। হাতের বাঁধন মানে দূরে বলতে মেয়েটার থেকে মোটামুটি একটু দূরেই। হাতের বাঁধনটা খোলার পর উনি মেয়েটাকে বলতেছে আমি তোর সাথে খারাপ কাজ করব, জামা খোল। এটা বলার সাথে সাথে মেয়েটা তখন তার শরীরের জামাগুলো খুলতে শুরু করলো। দূর থেকে এই দৃশ্যটা দেখার পরে আমার ভিতরটা কেমন জানি কেঁপে উঠলো। আমি দৌড়ে গিয়ে মেয়েটার হাত ধরলাম, ধরে বললাম জামা খুলতে হবে না। আমাদের দলনেতা তখন বলে উঠলো যে আরিয়ান এটা কি করতেছ। আমি তখন ওনারা ডাইকে বললাম ভাই আপনি আমাদের এতগুলো মানুষের সামনে এই মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক করবেন, আর আপনি কি জানেন ঠিক আপনি যেই সময় মেয়েটার সাথে খারাপ সম্পর্ক করতে চান ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে থাকে, আল্লাহর গজব সরাসরি আমাদের উপরে পড়ে যাবে, এই কাজটা আপনি করেন না।
উনি তখন বলে, বাহ, চোরের মুখে আল্লাহর নাম, শুনে ভালোই লাগলো। তুই করিস একটা চুরির কাজ, তুই একটা চোর, তোর মুখে আল্লাহর নাম মানাই কেমন করে? দূর বেটা, যা তো এখান থেকে। আমি তখন বললাম, ভাই আমি আপনাকে লাস্টবারের মতো বলতেছি, আপনি এই মেয়েটার সাথে খারাপ কাজ করেন না। যদি মেয়েটার সাথে আপনি খারাপ কাজ করেন তাহলে কিন্তু অবস্থাটা ভালো হবে না, আমি কিন্তু আপনার এগেনস্টে চলে যাব এই জায়গায়। উনি আমাকে বলে যে, আরিয়ান তুমি কি বলতে চাও? আমি তখন খুব ক্লিয়ার করে বললাম যে, ভাই এই মেয়েটার সাথে খারাপ কোনো কাজ হোক এটা আমি চাই না। উনি আমাকে বলে, তাহলে কি আমরা মেয়েটাকে এখানে বেঁধে চলে যাব? আমি বলি, হ্যাঁ, আমরা মেয়েটাকে এখানে বেঁধেই চলে যাব। এই কথা বলার পরে আমি কিন্তু এই যে ওনার সাথে কথাগুলো বলতেছি, মেয়েটার মুখের দিয়ে কিন্তু তাকিয়ে আছি। কেমন জানি আমার কাছে মনে হয় যে আমি এই মেয়েটার মানে কেমন জানি তার সাথে কথা বলতে বলতে বা তার মুখের দিকে তাকিয়ে আমি তার প্রতি এক ধরনের মায়ায় জড়িয়ে পড়ি। এমন একটা পর্যায়ে তখন সবাই মিলে চলে যাচ্ছে, আমি হঠাৎ করে যাওয়ার পথে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় গিয়ে বলতেছি, ভাইরা কিছু মনে করেন, আমি একটা কথা বলি, আপনারা সবাই যান, আমি একটু পরে আসতেছি। তখন সবাই বলে বসলো, কিরে তুই একটু আগে ভাইরে খারাপ কাজ করতে মানা করলি, ভাইয়ের কাছ থেকে মেয়েটারে রক্ষা করলি, আর এখন তুই নিজেই গিয়ে মেয়েটার সাথে খারাপ কাজ করবি? আমি বললাম, না, আমি মেয়েটার সাথে খারাপ কাজ করবো না, আমি গিয়ে মেয়েটাকে ছেড়ে দিব, আমি মেয়েটাকে তার বাড়িতে যেতে দিব। পরে সবাই আমারে বলতেছে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? মেয়েকে ছেড়ে দিলে তো মেয়ে চিৎকার করে বাড়িতে গিয়ে সবাইকে জাগায় দিবে, এবং সবাইকে জাগায় দিলে তো সবাই ঘুম থেকে উঠে তোকে ধরে ফেলবে, তুই কি এটা বুঝিস না? ঠিক তখনই আমি আমার দলের সবাইকে বললাম যে, তোমরা আমার উপরে এই বিশ্বাসটা রাখো যে আমি আরিয়ান মরে যেতে পারি, আমি হয়তো মরে যাব, কিন্তু তারপরেও আমি আমাদের দলের একটা মানুষের নাম আমার মুখ থেকে উচ্চারণ করব না। কিন্তু এই মেয়েটাকে এই নির্জন জায়গার ভিতরে আমরা বেঁধে চলে যাচ্ছি, কোন গ্যারান্টি আছে যে কালকে সকালে এখানে কোনো লোক আসবে? এবং আমরা যে বনের ভিতর লুকিয়েছিলাম এটা ছিল সবচেয়ে নির্জন একটা বন, এখানে কোনো মানুষ নাই। এরকম একটা বনের ভিতরে আমরা মেয়েটাকে বেঁধে চলে যাচ্ছি। যদি কালকে দিনের বেলায় ওইদিকে কোনো মানুষ না আসে তাহলে তো মেয়েটা ওইখানে পড়ে মারা যেতে পারে, আবার অথবা কোনো খারাপ কোনো কিছুর মধ্যেও পড়তে পারে, এমন হতে পারে যে সকালে কোনো খারাপ ছেলের হাতেও পড়তে পারে। সবাই তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, আরিয়ান তোমার কী হয়েছে, তুমি এতটা দয়াবান কেন হয়ে যাচ্ছ? এরই মাঝে আমার দলনেতা বলল যে, আরিয়ান যা করতে চায় ও করুক, এই বাদ দে, ও মরক বাঁচুক এতে আমাদের কিচ্ছু যায় আসে না, ওরে ছেড়ে দে, ও যেখানে যেতে চায় ওকে যাক, আমরা সবাই মিলে চলো। এরপরে আমাদের গ্রুপের সবাই হাঁটি হাঁটি পাপা করে বন থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি পুনরায় আবারও বনের দিকে হেঁটে যাচ্ছিলাম। একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে আমি মেয়েটার কাছ পর্যন্ত গেলাম। আমি তখনও দেখলাম যে মেয়েটা তার ডলডল চোখ দিয়ে অজস্র জল ঝরাচ্ছে এবং আমার দিকে কেমন জেনে অন্যরকম নজরে তাকিয়ে আছে। আমি তখন গিয়ে তার হাতের বাঁধনটা খুলে দিলাম। হাতের বাঁধনটা খুলে দিয়ে বললাম যে, যাও বোন, তুমি বাড়ির দিকে যাও। এই মেয়েটা তখন বাড়ির দিকে যায় না। তার চোখের পানিগুলো দেখার পর আমার ভিতরটা কেমন জানি ফেটে যাচ্ছিল, অজরে কান্না করতেছে। আমি বললাম, তুমি বাড়িতে যাও। মেয়েটা তখন বাড়িতে যায় না, এখানেই বসে আছে। আমার তাকে দেখে এতটাই মায়া লাগতে শুরু হলো যে আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। একটা পর্যায়ে নিজেই কান্না করতে শুরু করলাম এবং একটা পর্যায়ে তার মুখের মধ্যে আমরা যে কষ্টি পেঁচিয়ে তাকে কথা বলা বা শ্বাসরোধ করার একটা মতো অবস্থা করে রাখলাম, আমি তখন তার ওই মুখের কষ্টিপটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমি বললাম, তুমি তো এখন মুক্ত, আমি তোমার মুখের বাঁধন খুলে দিয়েছি, তোমার হাতের বাঁধন খুলে দিয়েছি, তুমি এখন চলে যাও। মেয়েটা তখনও যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি কি যাবা না? বলে, হ্যাঁ আমি যাব, তবে আমার পরিবারের কাছে নয়, আল্লাহর কাছে। আমি তখন বললাম, মানি? মেয়েটা তখন যেখানে বসেছিল সেখানে দৌড়ে গিয়ে আমাকে একটা রশি এনে দিল এবং ওই রশিটা ছিল একটা ফাঁসির রশি এবং ওখানে ফাঁসির মতো করে বাঁধা আছে। আমি বললাম, মানি এটা কেন? আমাকে বলে, আমি এখানে এসেছি আত্মহত্যা করার জন্য, আমি আত্মহত্যা করার জন্য আসছিলাম, বাট তারই মাঝে আপনারা আমাকে ধরছেন। আমি বললাম, তুমি আত্মহত্যা করবা কেন? আর তুমি এত রাতে বসে এখানে কান্না করতেছিলে কেন? এবং তখন আমি মেয়েটার মুখ থেকে একটা ছোট্ট গল্প শুনি। গল্পটা তার সৎমাকে নিয়ে। তার সৎমার ওই অত্যাচার মেয়েটা সহ্য করতে পারতেছিল না এবং সৎমায়ের ওই অত্যাচার সহ্য করতে না পেরেই মেয়েটা গভীর রাতে আত্মহত্যা করার মতো একটা জঘন্য কাজ বেছে নিয়েছে। মেয়েটা আমাকে বলে, আপনি এখান থেকে চলে যান, আপনি চলে গেলে আমি আত্মহত্যা করব। আমি তখন বললাম, দেখো আত্মহত্যা তো কোনো কিছুর সমাধান না। ও আমাকে বলে, প্লিজ আপনি আমাকে বুঝাইতে আইসেন না, আমি আত্মহত্যা করবো, আমি অনেক সহ্য করেছি, আমার দ্বারা সহ্য করা সম্ভব না। একটু পরে ফজরের আজান দিবে, গ্রামবাসী ঘুম থেকে উঠবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমার ভিতর তখন কেন জানি মনে হলো যে আমি চলে যাওয়া মাত্রই মেয়েটা তখন আত্মহত্যা করবে। আমি তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে বললাম, আমার সাথে যাবেন? আমাকে তখন বললো, কোথায়? আমাকে বললো, কোথায় নিয়ে যাবেন? আমি বললাম যে এত দূরে নিয়ে যাব যেখানে নিয়ে যাওয়ার পরে আপনার ওই সৎমা থাকবে না, আপনার পরিবারের নিকৃষ্ট মানুষগুলো থাকবে না, যাদের কারণে আপনি আজকে রাতের আঁধারে এই ঘুটঘুটে অন্ধকারে ফাঁসি দেওয়ার জন্য এসেছেন, তারা কেউ থাকবে না। আমি আপনাকে একটা নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিব এবং সেই পৃথিবীর প্রত্যেকটা মানুষই অনেক ভালো হবে।
যাবেন আপনি আমার সাথে? মেয়েটা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলে, এরকম করতেও কখনো কে আমাকে বলেনি। এই জীবনে প্রথম কোনো মানুষ আমার চোখের দিকে তাকিয়ে আমাকে এত সুন্দর করে বুঝিয়ে শুনে আমাকে একটা কথা বলছে। আমি যাব না তার সাথে, আমি অবশ্যই তার সাথে যাব। আপনি যদি আমাকে নিয়ে যেতে চান তাহলে আমি আপনার সাথে যেতে রাজি আছি। আমি বললাম ঠিক আছে, তাহলে চলেন। কথা বলার পর আমি তখন মেয়েটার হাত ধরলাম। বিশ্বাস করবেন না, মেয়েটার হাত ধরা মাত্রই আমার কানের মধ্যে তখন ওই ফজরের আজানের শব্দটা ভেসে আসলো। মেয়েটার সাথে আমি তখন দৌড়াতে শুরু করলাম। একটা পর্যায়ে অজানা একটা মেয়ের হাত ধরে আমি তখন বিল থেকে বের হলাম। বিল থেকে বের হয়ে মোটামুটি মেন রাস্তার কাছে আসার পরে আমি আর কোনো কিছু চিনতে পারছি না। মেয়েটা তখন আমাকে বলে, আপনি কোথায় যাবেন? আমি বললাম, আমি অমুক জায়গায় যাব, অমুক বাজারে যাব। বলো, ওই বাজারে যেতে হলে আপনাকে এই দিক থেকে যেতে হবে। এরপরে মেয়েটার আমি একটা খালের পাড় ধরে হাঁটতে শুরু করলাম। রাতের অন্ধকার কেটে তখন সকালে সূর্য উঠে গেছিল। আমরা তখন একটা বাজারে শরণাপন্ন হলাম। ওই বাজারে আসার পরে একটা রিক্সা নিলাম। আমার রিক্সার ড্রাইভার আমাদেরকে দেখেই খুব অবাক হয়ে গেল। এত সকালবেলা দুজনেই খালি পায়ে, আমার গায়ে তেমন কোনো ভালো পোশাক আশাক ছিল না, মেয়েটার গায়েও না। রিক্সা ড্রাইভার বুঝেই গেল যে আমরা হয়তো ভালোবেসে দুজনকে নিয়ে পালাচ্ছি, কিন্তু সে তো আসলে জানে না এখানে একজন চোর এবং আরেকজন ভালো মানুষ। এরপর ওই রিক্সার ড্রাইভারকে নিয়ে আমরা নতুন একটা জায়গায় গেলাম। সে জায়গা থেকে আমি তখন আমাদের ওই বাজারে গিয়ে পৌঁছাই। বাজারে পৌঁছাতে প্রায় 3টা বেজে যায়। এর মাঝে আমার কাছে কিছু টাকা থাকে, ওই টাকা দিয়ে আমি মেয়েটার জন্য কিছু কাপড় চোপড় কিনি এবং তার জন্য আমি একটা বোরকা কিনি। বোরকা পরানোর পর আমি চিন্তা করলাম, আমি এখন কই যাব? বাজারে কাছাকাছি আসার পরে ভাবতেছি যে বাজারের মধ্যে গেলেই তো আমার ওই সাথের বন্ধুবান্ধবগুলো আমাকে দেখবে বা আমাকে ধরবে। তাহলে এখন কি করা যায়? এরকম সবার ভয় আতঙ্ক মিলে আমি মেয়েটার হাত ধরেই প্রথম চিন্তা করলাম যে আমি আমার পরিবারের কাছে যাব, আমার বাবার কাছে যাব, আমার মায়ের কাছে যাব, আমি আমার পরিবারের কাছে চলে যাব। আমি তখন মেয়েটাকে বললাম যে আমার বাবা মায়ের কাছে যাবেন? বলে, চোরের আবার বাবা মা আছে? আমি বললাম, আপনাকে যেতে যেতে আমার পরিবারের গল্প আমি আপনাকে বলবো। তখনই খুব সকাল। আমি তখন এই মেয়েটাকে নিয়ে তখন হাঁটতে হাঁটতে আমার ওই আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। এবং একটা পর্যায়ে আমি তখন গাড়ি নিলাম। গাড়ি নেওয়ার পর আমাদের বাড়ির দিকে গেলাম এবং আমাদের বাড়িতে যাওয়ার পথে আমরা খাওয়া দাওয়া করলাম এবং বাড়িতে যাওয়ার পরে প্রায় বিকেল গলিয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আমি আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি রাতের বেলায় বাড়িতে যাব। এরকম করে আস্তে আস্তে বাড়ির দিকে গেলাম এবং বাড়ির দিকে যাওয়ার পরে আমি তখন মেয়েটাকে আমাদের পুকুর পাড়ে দাঁড় করায় গেলাম। মেয়েটার নাম ছিল আলো। যদিও তার জীবনে আলোর কোনো স্পর্শ ছিল না, এরপরেও পরিবারের মানুষরা তার নাম রেখেছিল আলো। আমি তখন আলোকে বললাম, চলো তুমি এই পুকুর পাড়ে দাঁড়াও, আমি বাড়িতে যাচ্ছি, গিয়ে দেখি আমার মায়ের সাথে কথা বলা যায় কিনা। আমি তখন ঘরের পিছন থেকে খুব সুন্দর করে আদর করে মিষ্টি কণ্ঠে মা বলে ডাক দিলাম এবং মা বলে ডাক দেওয়ার পরে আমার ওই মা ডাকটা মুহূর্তের মধ্যে আমার মায়ের কানে গিয়ে পৌঁছে গেল। আমার মা তখন পাকঘর থেকে দৌড়িয়ে বেরিয়ে আসছে। আসার পর দেখলো বহু বছর আগে যে ছেলেটা ঘর থেকে পালিয়ে গেছে সেই ছেলেটাই আজকে তার সামনে দাঁড়িয়ে আছে। আমার মা আমাকে দেখেই চিনে ফেললো, আমাকে বুকে জড়িয়ে ধরে এত জোরে চিৎকার দিল। আমার চিৎকারের শব্দে ঘর থেকে আমার বড় 2 ভাই, আমার বোন সবাই বেরিয়ে আসলো। আমার বোনকে ঘর জামাই বিয়ে দেওয়া হয়েছিল, আমার দুলাভাই আমাদের বাড়িতেই থাকতো, ওখানে বিয়ে দেওয়া হয়েছে। আমার বড় 2 ভাই তখন সেটেল হয়ে গেছে, চাকরি বাকরি করতেছে, ভালো অবস্থানে চলে গেছে। আব্বাও তখন ঘর থেকে বেরিয়ে আসলো। সবাই আমাকে দেখার পরে তাদের মনের ভিতরে আমাকে নিয়ে যে রাগ, ক্ষোভ বা অভিমান ছিল সব কিছু মুহূর্তের মধ্যে কেটে গেল। আমার বাবা যদিও রাজি হচ্ছিল না, কিন্তু মা আমাকে জোর করে ঘরের মধ্যে নিল এবং ঘরে নেওয়ার পর আমি বললাম, মা তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। আমার মা তখন আমাকে বললো, গোপন কথা? কী এমন গোপন কথা? আমি বললাম, মা কথাটা আমি তোমাকে কীভাবে বলবো ঠিক জানি না, কিন্তু কথাটা না বলে না আমি মনে শান্তি পাচ্ছিলাম না। আমার মা আমাকে বললে, ঠিক আছে তুই বল না কী বলতে চাস। আমি তখন মাকে কাছে ডেকে বললাম যে, মা তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাবো, তুমি আমার সাথে চলো। এরপরে মাকে আমি সাথে করে আমাদের ওই পুকুর পাড়ে নিয়ে গেলাম এবং পুকুর পাড়ে সেই পর্যন্ত আলো ওখানে দাঁড়িয়েছিল। আলোকে দেখার পর আমার মা তখন অবাক দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। মা আমাকে বললে, একে? আমি বললাম, মা গো, ওর জীবনটা খুবই দুঃখে। ওর ঘরে ওর সৎমা আছে এবং সৎমার অত্যাচারে মেয়েটা রাতের বেলা আত্মহত্যা করার জন্য গেছিল। আমরা সেই গ্রামে চুরি করার জন্য গিয়ে মেয়েটাকে পাইছি, আমি ওকে নিয়ে আসছি। মা আমাকে বলে, চুরি করার জন্য গিয়ে মালপত্র না এনে জিন্দা একটা মানুষকে নিয়ে আসলে? আমি বলি, মা আমি ওরে বিয়ে করতে চাই, আমার জীবনটা তো এমনিই নষ্ট হয়ে গেছে, আমি ওকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করতে চাই। আমার মা যদিও কথাটাতে খুব খুশি হলো, কিন্তু বাড়িতে ওঠার আগে আমার বাবা তখন আমার মায়ের সামনে দাঁড়ালো। আমার মায়ের সামনে দাঁড়িয়ে আমার বাবা বলতেছে, ও জীবনে যত কাজ করেছে প্রত্যেকটা কাজে ছিল অপকর্ম, ও কখনো কোনো কর্ম করতে পারেনি। ওর মতো একটা খারাপ ছেলে এখন কোত্থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছে, এই মেয়ের পরিচয় কি আমি কোনো কিছুই জানি না।
অচেনা অজানা এরকম একটা মেয়েকে আমি কখনই আমার ঘরে উঠাবো না। দেখা যায় এই মেয়ের জন্য আমাকে সারা জীবন জেল খাটতে হবে। আমি জানি না মেয়ের বাবার পরিচয়, মায়ের পরিচয়, এরকম অচেনা অজানা একটা মেয়েকে আমি হুট করে আমার ঘরে উঠাতে পারি না। আমি অবাক দৃষ্টিতে আমার বাবার মুখের দিকে তাকিয়েছি। আমার বাবা এরকম করে কেন কথা বলতেছে আমার উপরে? কেন আমার বাবার এত রাগ, এত ক্ষোভ, এত অভিমান? বাবাকে আমাকে ভালোবাসতে পারে না কেন? বাবা আমার সাথে এরকমটা করে। আমি তখন বাবার মুখের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ঝরাচ্ছিলাম। মা তখন খুব চেষ্টা করলো আমাকে আর আলোকে ঘরে তোলার জন্য, কিন্তু আমার বাবার ওই প্রতিকূলতার মাঝে একটা পর্যায়ে মা থমকে গেল। মা তখন আমাকে বললো, একটা কাজ কর, তুই পাশের ঘরে গিয়ে তোর চাচির ঘরে ঘুমা, আমি তোর সাথে সকালে কথা বলবো। আমি তখন চিন্তা করলাম পাশের ঘরে চাচির সাথে আমি যাব, আর চাচি আলোকে দেখবে, এরপরে এই কথাটা গ্রামের মাঝে আরও রটে যাবে। একটা পর্যায়ে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলবে। এই জন্য আমি মারে বললাম যে মা ঠিক আছে, আমি চাচির ঘরে যাচ্ছি, তুমি একটু পরে আসো। এই কথা বলে আমি আর চাচির ঘরে গেলাম না। রাত্র প্রায় 10টার কাছাকাছি আমি আলোকে নিয়ে আমার গ্রাম ত্যাগ করলাম। বাড়ি থেকে চলে আসার সময় শুধু ফিরে ফিরে বারবার বাড়ির মুখের দিকে তাকাচ্ছিলাম। এই বাড়িতে আমার জন্ম হয়েছে, এই বাড়ি থেকে আমি ছোটোবেলা থেকে বেরিয়ে এসে ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু আজ আমাকে সর্বশেষে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। আমি তখন পরিকল্পনা করেই ফেলি, জীবনে বেঁচে থাকলে আমি আর কোনোদিনও এই বাড়ির মধ্যে ফিরে আসবো না। আমি তখন আলোকে আমাদের কাউন্টারে, আমাদের যে বাস স্টেশন, ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে রাতের বাসের একটা টিকিট কাটলাম, এবং টিকিট কেটে আমি তখন আমাদের যে শ্যামবাগ বাজার ছিল ওই বাজারে গেলাম। এবং বাজারে যাওয়ার পরে আমার কিছু টাকা পয়সা ছিল, এবং বাজারে গিয়ে আমি ওই রাতেও কাউরে পাইলাম না। সেদিন রাতেও তারা চুরির জন্যই বাসা থেকে বেরিয়ে গেছে। আমি তখন আমার রুমে ঢুকলাম, ঢুকার পরে আমার যে বিটকেস ছিল ওখান থেকে আমার যে টাকা পয়সাগুলো নিয়ে আমি তখন আবার কাউন্টারে আসলাম। এবং কাউন্টারে আসার পরে রাতের বাসে আমি তখন আলোকে নিয়ে আমি নোয়াখালী শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং সেখান থেকে আমি নোয়াখালী শহরে আসি। যখন নোয়াখালী শহরে আসি তখন প্রায় 3টা থেকে 3:30টার মতো বেজে গেছে। এরপরে আমি নোয়াখালী শহরে অপেক্ষা করতেছিলাম। এখানে আমি আসলে তেমন কোনো কিছুই পাচ্ছিলাম না। নোয়াখালী শহর থেকে মোটামুটি আমি সকাল যখন হয়ে যায় তখন অনেকের কাছে চাকরির সন্ধান করতে চাই, কিন্তু কোনো চাকরিও ভালো করে পাই না। সারা দুপুর পর্যন্ত ঘোরাফেরা করার পরে দুপুরে দুজনে হোটেলে খাবার খেয়ে ভাবলাম যে আগে আমরা একটা রুমের ব্যবস্থা করি, কারণ আমাদেরকেও রাতের বেলায় থাকতে হবে। এরপর এরকম করে ঘোরাফেরা করতে করতে একজন দোকানদারের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি একটা ঘর ভাড়া করি এবং ওখানে আমি থাকতে শুরু করি। ওই ঘরে থাকি এবং ঘরে থেকে 3 দিন পর্যন্ত কাজের সন্ধান করার পরে ঢাকা চিটাগং নোয়াখালী ওই হাইওয়ে রোডের মধ্যে আমি একটা চাকরি পাই, যেখানে আমার বাসা থেকে যেতে প্রায় অনেকটা সময় লাগে। সময় বলতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। তো ওইখানে চাকরি পাই, কিন্তু ওখানে চাকরি তো আমার জন্য অনেকটা কঠিন হয়ে যায়, এত দূরে গিয়ে চাকরি করব। এরপরও আমি আলোকে এই নোয়াখালী শহরে রেখে ওখানে চাকরির উদ্দেশ্যে যাই। এটা একটা হাইওয়ে রোড ছিল, ঢাকা চিটাগং এবং নোয়াখালীর মিডল একটা পয়েন্টে। তো সেখানে যাই এবং সেখানে যাওয়ার পর একটা হোটেলে, যেখানে ঢাকা চিটাগংয়ের গাড়িগুলো দাঁড়ায়, ওইখানে আমি একটা হোটেলে চাকরি পাই এবং ওখানে 1 সপ্তাহের মতো চাকরি করে ওখানে একটা ঘর ভাড়া করি। তখন আমি আলোকে আবারও নোয়াখালী থেকে আমি যেখানে চাকরি করি সেখানে ওই জায়গার মধ্যে নিয়ে যাই এবং আলো সেখানে আমার সাথে থাকতে শুরু করে। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, যেদিন আমার দিনে ডিউটি থাকে ওই দিন আমি সকালে দিনে ডিউটি করে বিকেল 5টা বাজে ঘরে যাই, এবং যেদিন রাতের ডিউটি থাকে ওই দিন আলোকে আমি আমার ঘরে রেখে বিকেল 5টা বাজে ঘর থেকে বের হই। পরের দিন সকাল পর্যন্ত আমি নাইট ডিউটি করি। তো আমার সুবিধা হচ্ছে কি, আমি যেখানে ঘর ভাড়া করেছিলাম ওখানে একজন বয়স্ক মহিলা ছিল। ওই বয়স্ক মহিলাটাকে আমি দাদি রেখেছিলাম, এবং দাদি ডাকার কারণে ওই মহিলাটা আলোকে অনেক আদর যত্ন ভালোবাসতো এবং আলোর প্রতি তার অনেক ভালোবাসা ছিল। এরকম করে আমি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো নোয়াখালী এবং ঢাকা চিটাগং রোডের ওই হাইওয়ে রোডের হোটেলটাতে আমি চাকরি করি। 1 থেকে 1.5 বছর পরে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা ছিল ঠিক এরকম যে আমাদের ওই হোটেলটা খোলা থাকতো হচ্ছে দিবারাত্রি, 24 ঘন্টা খোলা থাকতো। এমতো অবস্থার ভিতরে একদিন হলো কি, ওই দিন বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার রাতের বেলায় আমাদের প্রচুর পরিমাণের চাপ থাকে, কাস্টমারের চাপ থাকে। আমরা দেখা যায় নিঃশ্বাস নিতে পারি না, এত পরিমাণে চাপ থাকে। কারণ বৃহস্পতিবার রাতের বেলায় সবচেয়ে বেশি গাড়ি ঢুকে এবং ওই গাড়ির যাত্রীগুলো ফুল থাকে, যার জন্য আমাদের খাওয়া দাওয়া করাতে অনেক কষ্ট হয়। তো প্রায় আমরা 3টার দিকে আমাদের গাড়ি শেষ হয়ে যায়। 3টার দিকে গাড়ি শেষ হয়ে যাওয়ার পরে 4টার দিকে সবাই ঝিমাইতে থাকে, ঘুমের মধ্যে থাকে। 5টা এবং 6টার মধ্যে সবাই হোটেল ছেড়ে চলে যাবে এবং দিনের শিফটে যারা ডিউটি করে এরা আসবে। একটা পর্যায়ে দেখা গেলো যে আমি সবাই ঘুমাচ্ছিল, একটা পর্যায়ে আমিও টেবিলের মতো বসে আছি। এই সময় একটা প্রাইভেট কার আসছে। তো যে ম্যানেজার আছে, ম্যানেজারও ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়ে আছি, ঘুমিয়েছি বলতে বসে আছি। আমার যারা ওয়েটার ছিল বা আমার যারা আছে সবাই তখন মোটামুটি ঘুমিয়ে আছে এবং হোটেলের মধ্যে 2-1টা লাইট জ্বলতেছে।
এমন সময় প্রাইভেট কারটা ঢুকলো এবং প্রাইভেট কারে 4 জন মানুষ, একজন ভদ্রলোক, তার ওয়াইফ এবং তার 2টা মেয়ে, মানে ছোটো ছোটো 2টা মেয়ে তখন হোটেলের মধ্যে ঢুকলো। ঢোকার পরে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, এবং ম্যানেজারকে যখন ডাক দেওয়া হলো যে ম্যানেজার সাহেব ঘুমাচ্ছেন, ম্যানেজার বলে হোটেল বন্ধ। এরকম করে ম্যানেজার যখন বলল, এবং আমি লোকগুলোর মুখের দিকে তাকিয়েছি, তারা প্রচুর ক্লান্ত ছিল এবং দেখে মনে হলো যে তারা ভীষণ ক্ষুধার্ত। লোকগুলো যখন বেরিয়ে যাবে আমি তখন পিছন থেকে ডাক দিলাম, স্যার বলে সম্বোধন করলাম, এবং আমার ওই ডাক শুনে তারা তখন ওখানে দাঁড়ালো। দাঁড়ানোর পরে আমি বললাম যে স্যার বসেন, আমি সার্ভিস করব। তো বলে তোমরা যে বলো হোটেল বন্ধ, আমি বললাম না সমস্যা নেই বসেন, ম্যানেজার তো ঘুমাচ্ছে, এই জন্য হয়তো বলছি, সমস্যা নেই বসেন। এরপরে আমি আমার হোটেলে একটা কর্নার নিয়ে তাদেরকে বসালাম। বসানোর পরে বললাম স্যার কী খাবেন? তারা বললো আমরা অনেক ক্ষুধার্ত, আমরা কক্সবাজার থেকে আসছি, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে, আমরা ভাত খাবো। তো আমি কিচেনে গিয়ে দেখি একইভাবে আমার ওই কিচেনের বাবুর্চিরাও ঘুমাচ্ছে, মানে সবাই ঘুমের মধ্যেই আছে। যারা হাইওয়ে রোডেতে চলাফেরা করেন তারা আমার এই বিষয়টা খুব ভালো বুঝবেন যে হাইওয়ে রোডে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এক পর্যায়ে গিয়ে আমি তখন ভাবলাম যে ঠিক আছে, আমি তখন নিজেই খাবারগুলোকে গরম করলাম। খাবারগুলোকে গরম করে ভদ্রলোকের জন্য আমি তখন খাবার নিয়ে আসলাম, এবং খাবার আনার পরে তিনি তখন খাবার খেলো এবং তৃপ্তি মতো খাবার খেলো। খাবার খাওয়ার পর আমাকে বললো যে তোমার নাম কি? আমি বললাম আরিয়ান। বলে আরিয়ান জানো, এর আগে আমরা আরেকটা হোটেলে ঢুকেছিলাম, ওই হোটেলে ঢোকার পরও সেম কথা বললো যে হোটেলে খাবার নাই। তোমাদের হোটেলে আসার পরও ম্যানেজার বললো যে হোটেল বন্ধ। এরপরে তুমি আমাদেরকে পেট ভরে ভাত খাওয়াইলা। ভাই বিশ্বাস করো, অনেক জ্যামে ছিলাম, অনেক ট্রাফিকের মধ্যে ছিলাম, বাট এত ক্ষিধার্ত ছিলাম যে বলে বোঝাতে পারবো না। তো আমার পেটটা এখন শান্তি হলো। ভাই কিছু মনে করো না, তুমি যদি কিছু না মনে করো, তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? আমি তখন একটা মোবাইল চালাইতাম। পরে আমি আমার মোবাইল নাম্বারটা ওনাকে দিলাম, উনি আমার মোবাইল নাম্বারটা নিয়ে গেলো। আমাকে বললো যে আরিয়ান, মাঝে মাঝে তোমার সাথে কথা হবে, আর আমি যদি কখনও কক্সবাজার বা চিটংয়ে যাই তাহলে তোমার সাথে ফোনে কথা বলবো, তাহলে যাই। এই বলবো ওনারা খাওয়া দাওয়া করলো, এবং যে খাবারের বিলটা আসলো ওই বিলটাও আমার কাছে দিয়ে গেল। আমি ক্যাশের উপরে বিলটা রেখে দিলাম, তারা তখন চলে গেল। সেদিন সকাল হলো এবং আমার দিনের শিফটে যারা ডিউটিতে আসলো তারা ডিউটিতে আসলে আমি বাসায় গেলাম, এবং বাসায় যাওয়ার পরে আলো তখন আমার জন্য নাস্তা রেডি করলো। আমি গোসল করে নাস্তা করে আলোকে বললাম জানো আলো, এরকম একটা ঘটনা। উনি আমার নাম্বার নিয়েছে। আলো তখন হাসতে হাসতে বলে, এরকম গরিবের সুযোগ সুবিধা সবাই নেয়, তো তোমার ফোন নাম্বার নিয়েছে তো কী হয়েছে, তুমি কি মনে তোমায় কখনো ফোন করবে? আমি বললাম ধুরো, করলে করো, না করলে নেই, তাতে কি। এই বলে মোবাইলটা সাইলেন্ট করে আমি তখন আমার বউকে নিয়ে শুয়ে পড়লাম। যদিও আলো সারা রাত ঘুমিয়েছে, এরপরও আমি যখন হোটেল থেকে বাসায় যেতাম আলো 2-3 ঘন্টা আমাকে ঘুম পাড়ানোর জন্য হলেও আমার সাথে শুয়ে থাকতো। একটা পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম, এবং দিনের প্রায় 3:30 বাজে আমি ঘুম থেকে উঠি। 3:30 বাজে ঘুম থেকে উঠে মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখি যে একটা নতুন নাম্বার থেকে আমার মোবাইলে 3টা কল আসছে। তা আমি তো ওই নাম্বারটা চিনি না। আমি তখন ওই ঘুম থেকে উঠে নাম্বারটাতে কল ব্যাক করি, এবং কল ব্যাক করার পর একটা লোক রিসিভ করলো। আমাকে বলেছে আমার নাম হচ্ছে নিজাম শেখ। আমি তখন বললাম আমি তো নিজাম শেখ নামের কাউকে চিনি না। উনি বলে তোমার কি মনে আছে যে গতকালকে রাতের বেলায় তুমি আমাদেরকে সার্ভিস করে খাওয়াইছিলা? আমি বললাম যে হ্যাঁ স্যার, মনে আছে তো। তা স্যার সরি, আপনি আমাকে কল দিয়েছিলেন, আমি আসলে ঘুমাইছিলাম, রাতে নাইট ডিউটি করেছি তো এই জন্য। আমাকে বলে না আরিয়ান, কোনো সমস্যা নাই, তোমার সাথে নাম্বারটা ঠিক আছে কিনা বা তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে হলো। তো আরিয়ান ঠিক আছে, যদি কখনও ঢাকায় আসো তাহলে আমাকে ফোন দিও, আমি ঢাকায় ধানমন্ডিতে থাকি এবং আমি ট্রাভেল এজেন্সির বিজনেস করি। উনি আমাকে এটা বললো। যাই হোক, এভাবে ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হলো। এইভাবে প্রায় 4 মাস কাটার পরে উনি একদিন আমাকে ফোন দিয়ে বললো যে আরিয়ান, আমি তো চট্টগ্রামে যাব। চট্টগ্রামে ওনার শ্বশুর বাড়ি ছিল, তো আমি তোমার সাথে দেখা করবো, মানে আমরা রাত প্রায় 9টা থেকে 10টার মধ্যে তোমার হোটেলে ঢুকবো। আমি বললাম ভাই ঠিক আছে আসেন। তো আমি কী করলাম, ওই দিন ওনার জন্য একটু ভিআইপিভাবে সার্ভিস করলাম। মানে ভিআইপি সার্ভিস বলতে আমাদের ওই হোটেলের মধ্যে সবচেয়ে ভালো যে টেবিলটা আছে, আমি ওই টেবিলটা ওনার জন্য বরাদ্দ করলাম, এবং ওই টেবিলটা উনি আসার আগেই আমি খুব সুন্দর করে টিস্যু দিয়ে ফুল দিয়ে টেবিলটা সাজিয়ে রাখি। এবং স্পেশালি আমি কিছু বাজার করে নিয়ে আসি, যেমন ছোটো মাছ এটা ওইটা আমি বাজার করে নিয়ে আসি ওনার জন্য, যে ওনাকে আমি খাওয়াবো। তো এরকম স্পেশাল বাজার টাজার করে এনে ওনাকে আমি খুব আদর যত্ন এবং সমাদর করে আমি ওনাকে খাওয়ালাম, এবং তিনিও মানে আমার এই সার্ভিসটা পেয়ে ভীষণভাবে আনন্দিত হলো। এমন করে উনি আমাকে বললো যে ঠিক আছে আরিয়ান, তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো এবং তোমাকে আমার খুব ভালো লাগছে, তুমি একদিন আমার বাসায় আসো, আমার বাসায় তোমার দাওয়াত রইল। এই বলে তিনি আমাকে ওনার কার্ড দিল এবং একটা দিন বললো যে তুমি অমুক দিন শুক্রবার আমার বাসায় এসো। আমার বাসায় আমার ছোটো মেয়ের, মানে মেয়ে ছিল 2টা, বলে যে ছোটো মেয়ের আমি একটা অনুষ্ঠান করবো আর সেখানে তুমি আইসো। তো উনি আমাকে দাওয়াত দিয়ে গেল এবং দিন তারিখ সব কিছু বলে গেল। এবং উনি চলে যাওয়ার পর আমি সারা রাত ডিউটি করে পরে আমার বউরে বললাম যে বউ জানো এই ঘটনা। আমার বউ বলে ধুরো বাদ দাও তো, অন্য লোকের কথা বলে কোনো লাভ আছে? আমি তখন আমার বউরে বলতেছিলাম যে বউ তুমি কি জানো, এই লোকটাকে আমার খুব ভালো মনে হয়, আমার কাছে মনে হয় না যে এই লোকটা খুব খারাপ হবে। আমাদের এই সমাজে 8-10টা খারাপ মানুষের মাঝে এই লোকটাকে আমার খুব ভালো মনে হয়।
আমার বউ তখন আমার কথাগুলো শুনে বুঝতেছে, ও বলে যে তুমি অনেক ভালো, তো এই জন্য সবাইকে ভালো মনে করো, কিন্তু সব মানুষগুলো ভালো না। দেখো ওই লোকটা আমাদেরকে নিয়ে যাবে, তার কোনো না কোনো একটা স্বার্থ আছে। তো এরকম করে আলো আমাকে বলতেছিল, আমি আলোকে বোঝাচ্ছিলাম। এমন করতে করতে ওই দিনটা চলে আসে, মানে শুক্রবারে অনুষ্ঠানটা। আমি তখন বৃহস্পতিবারে রাতের বেলায় আলোকে নিয়ে সেখানে যাব, সেই জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। যদিও আলো যেতে রাজি হলো না, তো আমি বললাম যে দিনের বেলা উনি ঠিকানা দিচ্ছে, আমি আর আলো যাবো, তাই সমস্যাটা কি। এরপরে ওনার ওই ঢাকার বাসায় তখন আমি আর আলো মিলে বৃহস্পতিবার রাতের বেলায় রওনা দিই এবং সকালবেলা আমরা ঢাকায় গিয়ে পৌঁছাই। দিনে ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে আমি ওনার বাসায় যাই, এবং বাসায় যাওয়ার পরে ইনি এত পরিমাণে খুশি হয় বলার মতো না। আলো সেদিন খুব সুন্দর একটা ড্রেস পরে, আর আলো কিন্তু দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল, যার জন্য ও যখন ড্রেসটা পরতো ওরা আরও বেশি ভালো লাগতো। তা ওই বাসাটা যাওয়ার পরে তিনি তখন আমাকে পেয়ে এত বেশি আনন্দিত, তিনি সবার সাথে পরিচয় করিয়ে দেয় আমি ওনার দুঃসম্পর্কের এক ভাই। আমার খুব ভালো লাগে যে এত বড়লোক একজন মানুষ, যার বাড়ি আছে, গাড়ি আছে এবং বিশাল অট্টালিকা আছে, এই লোকটা আমাকে তার ভাই পরিচয় দিয়েছে, খুব ভালো লাগলো। এরপরে তিনি আমাকে খুব আদর সমাদর এবং ভালোবাসতো। তো এরপরে দেখা গেল যে তার সাথে আমার সম্পর্কটা এতটাই গভীর হয়ে গেল যে উনি মাঝে মাঝে ঢাকা চিটং রোডে চলাফেরা করার সময় আমি ওনাকে আর হোটেলে আনতাম না, ডিরেক্টলি আমার বাসায় নিয়ে যাইতাম। কারণ উনি এবং ওনার ওয়াইফ আমার বউকে দিয়ে আমি রান্নাবান্না করাইতাম, এবং হোটেলের রান্নার চেয়েও আমার বউয়ের হাতে রান্না আরও বেশি মজার ছিল। তিনি আমাকে ভাই ডাকে এবং আমার বউকে বোন ডাকে। আমাদের সাথে তার একটা পারিবারিক সম্পর্ক শুরু হয়। এভাবে দীর্ঘ কয়েকটা মাস কাটার পরে উনি একদিন আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে করতে আমাকে বলেছে, আরিয়ান, তুমি তোমার জীবনের ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করতেছো, যে তুমি ভবিষ্যতে কী করবা? আজ হয়তো তুমি বাচ্চা কাচ্চা হয় না, কয়েকদিন পর তোমার বিবি হবে, বা তখন তুমি কী করবা? আমি তখন বললাম যে ভাইয়া, আসলে তো আমি ভেবে নিচ্ছি না আমার পারিবারিক অভাবের কারণে, কারণ হোটেলে চাকরি করে কয় টাকা বেতন পাই, বউ নিয়ে খুব কষ্টে থাকি, ভালো করে চলাফেরা করতে পারি না। তো আমি তো আসলে এই জন্যই বিয়ে করি না, তা না হলে তো আমি বিয়ে করতাম, তা না হলে তো আমি ভেবে নিতাম। তুমি আমাকে বলে, না সমস্যা নেই আরিয়ান, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, দেখো তুমি রাখবে কি না। রাখা না রাখা এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। আমার কাছে কিছু সৌদি আরবের ভিসা আছে এবং ওই ভিসাগুলো খুবই মূল্যবান এবং খুবই ভালো। তা তুমি যদি যেতে চাও আমি তোমাকে সৌদি আরবে পাঠিয়ে দিতে পারি, শুধুমাত্র তোমার বিমানের খরচটা লাগবে, মানে বিমান ভাড়া। এই ভিসাগুলো সম্পূর্ণ ফ্রি, এবং এটা একটা হোটেল থেকে ভিসাগুলো দেওয়া হয়েছে। শুধুমাত্র হোটেল ডিপার্টমেন্টে অভিজ্ঞ লোকদেরকে ওই ভিসাটা নিয়ে যাওয়া হবে, এবং তুমি ওই ভিসাটায় যদি যাও তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা, তোমার কোনো খরচ হবে না। কথাটা শোনা মাত্র আমার বউ তখন আমার দিকে তাকিয়ে বললো, প্লিজ তুমি রাজি হয়ে যাও। আমি তখন ওই নিজাম শেখকে বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, তাইলে কবে? উনি বলে, আমাকে এটা ডেট দিল যে এই ডেটে তুমি আসো, তোমার ইন্টারভিউ হবে এবং এর আগে তুমি পাসপোর্টটা করে ফেলো। অবাক করার বিষয় হচ্ছে, পাসপোর্ট করার জন্য যে টাকাটা লাগবে ওই টাকাটাও কিন্তু উনি আমাকে সেদিন দিয়ে যায়। এরপরে আমি পাসপোর্ট করি, পাসপোর্ট করার পরে উনি একটা দিনে আমাকে ঢাকায় নিয়ে যায়। সেদিন ঢাকাতে আমি একা ছিলাম না, প্রায় 20 জনের মতো ছেলে ছিলাম, এবং 20 জনের সবার ইন্টারভিউ হয়। ইন্টারভিউটা খুবই মজার হয়। আমরা যেরকম হোটেলে সার্ভিস করি এরকম করেই বিদেশি 2জন নাগরিককে সার্ভিস করে খাওয়াতে হয়, কাঁটা চামচ দিয়ে, মানে যেভাবে সার্ভিস করা হয় হোটেলে একটা ভিআইপি সার্ভিস দেই, এবং যার সার্ভিস ভালো লাগে ওই হোটেল ম্যানেজমেন্টের লোকেরা তাকেই নিয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে সেদিন আমি ওই হোটেল সার্ভিসে সিলেক্ট হই। আমাকে তারা নেওয়ার জন্য প্রস্তুতি নেয়, এবং আমার ওই ভাই নিজাম ভাইও অত্যাধিক খুশি হয়। খুশি হওয়ার পরে তিনি তখন আমাকে বলে যে ঠিক আছে, সমস্যা নাই, তুমি তাহলে এবার যেতে পারো, তুমি তাহলে যাবা। তো ওই সময় কিন্তু আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। আমার বউ তখন নোয়াখালীর ওই জায়গাটার মধ্যেই থাকতো, এবং আমি তখন ভিসা প্রসেসিং সব কিছু ঠিক করলাম। একটা পর্যায়ে আমি আলোরে বললাম যে আমি তোমার কোথায় রেখে যাবো, তুমি কি এখানে থাকতে পারবা? আমাকে বলে, সমস্যা নাই, তো এখানে আমি বহু বছর ধরে আছি, এখানকার সব লোকজনদেরকে আমি চিনি, সমস্যা না, আমি এখানে থাকতে পারবো, আর তুমি তো 2 বছর পরে আসবাই। আমি তখন বললাম, নাকি আলো, আমি তোমাকে আমার পরিবারে নিয়ে যাব, আমার আব্বার কাছে, আমার মায়ের কাছে, এবং তাদের কাছে নিয়ে গেলে হয়তো তুমি সেখানে ভালো থাকবা। ও আমাকে বলে যে না, আমি তোমার আব্বা আম্মার কাছে যেতে চাই না, এবং তোমার ভাই বোন, তোমার বোনকে তোমরা ঘর জামাই বিয়ে দিছো, তোমার বোন এখানে থাকে, এবং তোমার 2 ভাই তারাও বিয়ে করছে, আমি তাদের উপরে গিয়ে কোনো রকমের ঝামেলায় পড়তে চাই না। তা ঠিক আছে, তুমি চলে যাও, আমি এখানেই থাকবো। এই কথা বলার পরে তখন আমি এই নিজাম ভাইয়ের কথা মতো আমি তখন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিই। শুধুমাত্র বিমান খরচ, প্লেনের ভাড়া দিয়ে আমি সৌদি আরবে এবং যাওয়ার পরে উনি ঠিক যেইভাবে আমাকে বলেছিল একইভাবে আমার ভাগ্য খুলেছে। আমি ওখানে যাওয়ার পরে খুব ভালো একটা চাকরি পাই, একটা হোটেলে কাজ পাই, এবং আমার বেতনও অত্যাধিক ভালো ছিল। এটা আসলে আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার ভাগ্যটা এভাবে খুলে যাবে। তো সেখানে যাওয়ার পর আমি ডিউটি করতেছি, চাকরি করতেছি, ভালো টাকা বেতন পাচ্ছি, বা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি নিতান্ত অনেকটা ভালো আছি। এরকম করতে করতে প্রায় আমার 8 থেকে 9 মাসের মতো ওখানে চাকরি করি। এমন করতে করতে একদিন নিজাম ভাই আমাকে ফোন করে বলে যে আরিয়ান, তুমি তোমার বউকে কোথায় রেখে গেছো? উনি কিন্তু হয়তো এর আগে জানতো না যে আমি ওকে ওখানে রেখে গেছি।
পরে আমি বললাম যে ভাই আমি তো ওরে আপনি যে বাসায় যাইতেন মাঝে মাঝে ওই বাসায় রেখে গেছি, কেন আপনাকে ঢাকার দিকে যাবেন না, মানে চিটংয়ের দিকে যাবেন নাকি, গেলে আমার বাসায় যান। পরে আমাকে বলতেছে আরিয়ান তোমার কি মাথার মধ্যে কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তুমি কি একটা পাগল? আমি বললাম না ভাই এরকম করে কেন বলতেছেন? আমাকে বলে তাহলে তুমি তোমার এরকম একটা যুবতী বউকে তুমি কেন মানে একটা জায়গার ভিতরে যে এরকমভাবে তুমি রেখে গেলাম, মেয়েটার তো একটা বিপদও হতে পারে। না আরিয়ান এই তুমি কাজটা তুমি ভালো করে নেই, তোমার বউকে তুমি তোমার বাড়িতে দিয়ে যাইতা। আমি তখন ওনাকে ফোনের মাঝে আমার বাড়ির ঘটনাগুলো বললাম এবং আমার ছোটোবেলায় ঘটে যাওয়া যে ঘটনাগুলো সব কিছু ওনার সাথে শেয়ার করলাম। একটা পর্যায়ে উনিও খুব কষ্ট পেলেন আমার কথাগুলো শুনে এবং আমার সবগুলো কথা শোনার পর আমাকে বললো যে আরিয়ান একটা কাজ করো, তুমি তো আমাকে ভাই মনে করো, আমি তোমার ভাই না? আমি বললাম হ্যাঁ, আমার যে 2 বড় ভাই আছে আমি তাদেরকে ভাই মনে করি না, কিন্তু আপনি আমার ভাই এটা আমি স্বীকার করি। উনি বলে তাহলে একটা কাজ করো, তোমার ওয়াইফকে তুমি আমার বাসায় দিয়ে যাও। তোমার ওয়াইফ যদি আমার বাসায় থাকে তাহলে সে এখানে অনেক সেফ থাকবে, ভালো থাকবে, আমার বাচ্চারা আছে আমার বাচ্চাদের সাথে থাকবে, আমার ওয়াইফ আছে তাদের সাথে থাকবে। তুমি আমার ভয় পাও না যে আমার ওয়াইফ তোমার ওয়াইফ আমার বাসায় কাজ করতে হবে। তুমি তো জানোই আমার বাসায় অলরেডি 2টা কাজের লোক রাখা আছে, তোমার বউ আমার বাসায় কোনো কাজ করতে হবে না, আমার বোনের মতো থাকবে, তুমি তোমার বউকে আমার বাসায় পাঠিয়ে দাও। এবং এই কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। দেন আমি তখন আলোকে বললাম যে আলো এমন এমন ঘটনা, তুমি কি ভাইয়ার বাসায় যাবা? আলো তখন আমাকে বললো যে ঠিক আছে তুমি যদি এরকম করেই বলো তাই সমস্যা নাই, আমি যেতে রাজি আছি। পরে আমি আলোকে আমার নিজাম শেখ মানে নিজাম ভাইয়ের বাসায় তখন পাঠিয়ে দিলাম। আলো তখন নিজাম ভাইয়ের বাসায় চলে গেল এবং আলো নিজাম ভাইয়ের বাসায় চলে যাওয়ার পর আমি আলোর সাথে মাঝে মাঝে কথা বলি, ফোনে কথা বলি এবং মোটামুটি আলোর সাথে আমার সব কিছু ঠিক আছে, মানে সব কিছুই ভালো আছে, ওর সাথে আমার ফোনে কথা। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমি কিন্তু আলোকে ওইভাবে কোনো বিয়ে করি নাই, মানে কলমা কাবিন করে যেরকমভাবে বিয়ে করতে হয় ওইভাবে বিয়ে করে নিই। শুধু মসজিদের হুজুর ডেকে আমরা দুজনে কলমা পড়ছি, আমাদের কোনো কাবিন হয়নি, আমাদের কোনো কাবিনের কাগজও নাই, এটা হচ্ছে সত্য কথা। তো এরপরে আলো ওনাদের বাসায় থাকতেছে এবং ওনার সাথে আমি মাঝে মাঝে কথা বলি, এরকম করে দিন রাতগুলো কাটতেছে। কাটতে কাটতে একদিন হলো কি প্রায় রাত্র 2টা কি 2:30টার দিকে আমি আলোর নাম্বারে কল দিলাম এবং 2:30টা কি 2টার দিকে আলোর এই কলটা রিসিভ করতেছে না। মানে আমি তখন প্রথমে হচ্ছে ইমোতে কল দিলাম, ইমোতে কল ধরে না, হোয়াটসঅ্যাপে কল দিলাম, হোয়াটসঅ্যাপে কল ধরে না, কিন্তু নাম্বারে কল দেওয়ার পরে আমার বেশ কয়েকবার কল দেওয়ার পরে কলটা একটা সময় রিসিভ হয়ে যায়। তো কলটা যখন একটা সময় রিসিভ হয়ে যায় এবং রিসিভ হয়ে যাওয়ার পরে মানে আল্লাহর কি হুকুম আর কি, কলটা অটোমেটিক্যালি রিসিভ হয়ে যায়, হয়তো ফোনের কোনো সমস্যা বা কিছু একটা। এবং রিসিভ হয়ে যাওয়ার পরে আমি আলোর রুমের ভিতরে কিছু শব্দ পাচ্ছিলাম, যে শব্দগুলো স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার সময় যে শব্দগুলো হয় এরকম শব্দ পাচ্ছিলাম। আমার তখন মনে হচ্ছে যে আমার কলিজাটা মানে ফেটে যাচ্ছিল, যে মানে এটা কি, এটা এই ধরনের শব্দ হবে কেন? এবং আমি তখন অপেক্ষা করতেছিলাম যে আসলে কি হয় আমি দেখি। কিছুক্ষণ পরেই আমি আমার ওই ফোনের মাধ্যমে আমি নিজাম ভাইয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি। নিজাম ভাই আলোরে বলতেছে যে আলো তুমি কালকে শপিংয়ে যাবা? আলো বলে হ্যাঁ যাবো তো। বলে আমি তোমার শপিংয়ে নিয়ে যাবো, আমি অফিসে যাব, অফিস থেকে গাড়ি পাঠিয়ে দেবো, তুমি শপিংয়ে যাবা, আর কোনো কিছু লাগবে না? বলে না ভাইয়া কিছু লাগবে না। তাও আচ্ছা ঠিক আছে ওকে। তো আরিয়ান ফোন দেয়? বলে হ্যাঁ আরিয়ান তো ফোন দেয়। তা বলে আরিয়ানকে কিন্তু কোনোভাবেই এসব বুঝতে দিবা না, কারণ আরিয়ান কিন্তু অনেক চালাক, অনেক কিছু বুঝে যাবে। বলে না ভাইয়া আপনি চিন্তা করেন না, ওইগুলা কোনো কিছুই বুঝবে না। ওদের এই কথাবার্তাগুলো আমি স্পষ্ট আমার ফোনে শুনতেছিলাম এবং একটা পর্যায়ে আমার তখন মনে হচ্ছিল যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে এবং এক পর্যায়ে অনেক কান্না করতেছিলাম। একটা সময় হঠাৎ করে দেখলাম যে আমার ফোনে আমি দেখতেছিলাম যে আলো ফোনটা হাতে নিয়ে হেলো হেলো করতেছে। যখন হেলো হেলো করতেছে আমি তখন কল লাইনটা কেটে দিলাম, মানে ফোনটা কেটে দিলাম, আমি আর কথা বলতেছি না, ফোনটা কেটে দিলাম। এবং কেটে দেওয়ার ফলে আলো বারবার আমার হোয়াটসঅ্যাপে কল দেয়, ইমোতে কল দেয়। আমি তখন ইমোতে কল রিসিভ করলাম, রিসিভ করার পরে ও আমার বলে কী হয়েছে, তুমি কি আমার নাম্বারে কল দিয়েছিলা? আমি বললাম না আমি তো তোমার নাম্বারে কল দিই না। আসলে বিদেশ থেকে যখন ইন্টারনেট নাম্বারে কল দেওয়া হয় তখন নতুন একটা নাম্বার যায়, মানে ধরেন 0+123 বা ওরকম কোনো নাম্বার, মানে মোবাইল নাম্বারটা যায় না ইন্টারনেটে কল দিলে। তারপর আমার বলে যে না আমার নাম্বারে একটা কল আসছিল, বাট কলটা রিসিভ হয়েছিল অনেকক্ষণ ধরে, তো এটা কি তুমি ছিলা? আমি বললাম যে না আমি তো তোমার নাম্বারে কল দিই না, আমি শুধু ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম, তুমি রিসিভ করো নাই। তা এত রাতে তুমি কী করো? আমি বললে ঘুম আসতেছিল না, ভালো লাগতেছিল না, এই জন্য বসে আছি। ভাই ওর কথাগুলো যখন মানে আমার সাথে বলে আমি তখন আসলে নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, মানে আমি ওর সাথে কথা বলতেছি আর কান্না করতেছি। আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো সেই মানুষটা যে মানুষটা রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে গরু বাঁধার দড়ি দিয়ে ফাঁসি দেওয়ার জন্য গেছিল।
আমি কখনোই তার বাবার খবর নিইনি, তার মায়ের খবর নিইনি, তার পরিবারের খবর নিইনি। আমি সেই রাতের অন্ধকারে তার জীবন বাঁচাইলাম, আমার ওই চোরের দলের নেতার হাত থেকে তার ইজ্জত বাঁচাইলাম। আমি তাকে হাত ধরে আমার পরিবারের কাছে নিয়ে গেলাম এবং সেখান থেকে তাকে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি তোমাকে একটা নতুন পৃথিবীর সাথে পরিচয় করাই দিব, যেই পৃথিবীতে কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, কোনো ছলনা নাই, কোনো প্রতারণা নাই। হ্যাঁ, যার জন্য আমি এত কিছু করলাম, এই মানুষটা কীভাবে পারলো আমার সাথে এত বড় বেইমানি করতে? আমি এটা মেনে নিতে পারতেছিলাম না, অঝরে তখন কান্না করতেছি। তো ভাই, আমি এমন একটা ছেলে ছিলাম, বুকের মধ্যে পাথর বেঁধে আমি মুখে হাসি দিতে পারতাম না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতাম। নিজাম ভাই যদি আমাকে ফোন দিত, আমি ওনার কল রিসিভ করতাম না, কারণ ওনার প্রতি আমার খুব ঘৃণা লাগতো। একটা পর্যায়ে আমি কিছুদিন পরে আলোরে বললাম যে, আলো, আমি তখন আমার মার সাথে কথা বলি ফোনে, আমার আম্মুর সাথে কথা হয়। আমার আম্মু বললো যে ঠিক আছে, তুই বৌমারে বাড়িতে পাঠিয়ে দে। আমি তখন আলোরে বললাম যে, আলো, একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, আমার মা বাড়িতে আসে, তো তুমি বাড়িতে চলে যাও। আমাকে বলে, না, আমি বাড়িতে যাবো না। তো আমি বললাম, কেন যাবো না? আমার মা তো বলছে তোমাকে যাওয়ার জন্য। আমাকে বলে, না, তোমার আব্বা আমাকে আমার ভালো লাগে না এবং ওনাদের ব্যবহার, আচার আচরণ সব কিছু আমার কাছে খুব ভয়ানক মনে হয়, আমি এখানে যাবো না। আমি যেখানে আছি এখানে ভালো আছি। আমি ঠিক বলতে পারতেছিলাম না যে তুমি কেমন ভালো আছো, এটা তো আমি জানি, কারণ আমি যে হোটেলে চাকরি করি, ওই হোটেলের বেশিরভাগ লোকগুলোকেই মানে উনি পাঠাইছে, ওই নিজাম ভাই পাঠাইছে। এখন কোনোভাবে যদি নিজাম ভাই বিষয়টা জেনে যায়, তাহলে আমার ওই সৌদি আরবে থাকাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ওনার আন্ডারে সবাই চলে। না পারতেছি কিছু বলতে, না পারতেছি কিছু সহ্য করতে, কেমন জানি ভিতরটা ফেটে যাচ্ছিল, মানে অঝরে কান্না আসতেছে। তখন চিৎকার করে কান্না করতেছিলাম যে, আল্লাহ, কেন ভাগ্যটা এরকম হলো? আল্লাহ, কেন জীবনটা এত ভয়ানক হলো? আল্লাহ, এমন হওয়ার তো কথা ছিল না, তাহলে এমনটা কেন হলো? কেন চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছি, কেন আলোর কোনো স্পর্শ আমি দেখতে পাচ্ছি না? এরপরে চিৎকার করে আলোর কাছে কান্না করতাম যে, আলো, আমি তোমার পায়ে ধরি, তুমি বাড়িতে যাও। আমার আলো আর বাড়িতে চায় না। আমি বারবার বলি, আলো বাড়িতে যাও, আলো বাড়িতে যাও, আলো বাড়িতে যাও। আলো আর বাড়িতে যায় না। আমি 10 বার ফোন দিলেও একবার আমার কল রিসিভ করে না, আমার সাথে কথা বলতে চায় না, এবং আমি কল দিলে আমার কল কেটে দেয়, কেমন যেন আমাকে ইগনোর করতে শুরু করে। এবং ওর ওই ইগনোর শুনে আমি তখন বুঝে যাই যে ও আর আমার নাই। এবং এভাবে বেশ কয়েকদিন কাটার পরে একটা পর্যায়ে আমি আর আলোরে ফোন দিতাম না, মানে আলোকে আমি আর কল দিতাম না, এবং আলো আমাকে আর কোনো কল রিসিভ, মানে আমাকে কোনো কল দিত না। আমি আলোরে কল দিই না, আলো আমারে কল দেয় না। এইভাবে দীর্ঘ প্রায় 1 মাসের মতো কেটে গেছে। এবং এই 1 থেকে 1.5 মাসের মাথায় নিজাম শেখের বউ একদিন আমাকে কল দিল। আমি জানি না আমার নাম্বারটা কোথায় পাইছে। কল দিয়ে আমাকে প্রচুর গালাগালি করতেছে। আমি বললাম যে, আপনি আমাকে গালাগালি কেন করতেছেন? আমি আপনার ক্ষতিটা কোথায় করলাম? বলে, তুই আমার সংসারটা ভেঙে দিয়েছিস, তুই তোর ওই লম্পট বেয়াদব বউকে কেন আমার বাসায় এনেছিস? আমি বলে, আমি তো আপনাদের বাসায় আমার বউকে আনি নাই, আমার বউকে তো আপনারাই নিয়ে গেছেন। বলে, হ্যাঁ, তুই জানোস না যে তোর বউ এত খারাপ, তোর বউকে তুই পাঠাইলি কেন? ওই নিজাম ভাইয়ের বউ তখন সম্পূর্ণ দোষটা আমার উপর দিয়ে, উনি আমাকে অঝরে গালাগালি করে। এবং একটা পর্যায়ে আমি নিজাম ভাইয়ের বউয়ের মুখে জানতে পারি নিজাম ভাই নাকি আলোকে বিয়ে করে, এবং আলোকে বিয়ে করে এখান থেকে নিয়ে, ওনার বাসা থেকে নিয়ে উনি আলাদা ফ্ল্যাটে আলোকে ভাড়া রাখে। তো আমি বুঝেই গেলাম আমার আলো তো আর আমার নাই। আমার আলো আমার জীবনটা অন্ধকার করে নিজের জীবনটা আলোকিত করে গেল। এরপরে কান্না করতাম, ঠিকমতো ডিউটি করতাম না। আমি তখন নিজে নিজে একটা হোটেল দেওয়ার পরিকল্পনা করি, মানে আমি একটা হোটেল দিব এরকম একটা পরিকল্পনা করি, যেহেতু হোটেল লাইনের উপরে আমার এরকম একটা অভিজ্ঞতা, এবং একটা অ্যারাবিক লোকের সাথে কথা বলি, ওনার ওখানে ভিসা চেঞ্জ করব। তো ভিসা চেঞ্জ করলে উনি আমাকে নিয়ে যাবে এবং আমি ওনার আন্ডারে কাজ করব। আমি একটা সময় আমার চোখের পানিগুলোকে মুছে ফেললাম। চোখের পানিগুলোকে মুছে চিন্তা করলাম যে না, আমাকে বাঁচতে হবে, এইভাবে আমাকে মরে গেলে চলবে না। সবাই আমার সাথে বেইমানি করেছে, সবাই আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু আমাকে উঠে দাঁড়াতে হবে। আমি তখন নিজেকে শক্ত করে আমি আমার ডিউটি করতে শুরু করলাম এবং অ্যারাবিক লোকের সাথে কথা বললাম। এনে আমাকে বলে যে ছুটিতে একদিন বাড়িতে যেতে হবে, মানে দেশে যেতে হবে, এবং দেশ থেকে প্রয়োজনে পরের দিন চলে আসো, সমস্যা নয়, তাহলেই ভিসা চেঞ্জ হবে। পরে উনি একটা হোটেল দেয় এবং ওই হোটেলের সাথে আমার কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হওয়ার পরে আমি তখন মানে 1 দিনের জন্য বাড়িতে যাই, মানে 1 দিনের জন্য 3 দিনের ছুটি কাটি আর কি, মানে বাড়িতে আসি। বাড়িতে আসি বলতে ঢাকা এয়ারপোর্টে আসি। ঢাকা এয়ারপোর্টে এসে আমি সরাসরি ওই জায়গাটাতে যাই, যে জায়গাটাতে মানে যে বাসায় আমি আলোকে নিয়ে ভাড়া ছিলাম। আমি আমার বাবা মা কারো কাছে যাই না, ওই আলোকে নিয়ে যে বাসায় ভাড়া ছিলাম ওই বাসার মধ্যে যাই। যাওয়ার পর জানতে পারি বাসাটা অন্য কোথাও ভাড়া হয়ে গেছে। যে লোকটার কাছে ভাড়া হয়েছে ওই লোকটারে বললাম, ভাই, আপনি যা টাকা চান আমি আপনাকে দিব, তবে আমি শুধু আপনার বাসাটা একটু ঘুরে আসবো।
উনি আমার বলে, কি বলেন ভাই, আমাকে টাকা দিতে হবে কেন? আমার ঘরে গেলে আপনি আসেন। ওই লোকটা তখন আমাকে তার ঘরে নিয়ে যায়। ওই ঘরের প্রতিটা দেওয়ালে দেওয়ালে আলোর স্মৃতি আছে, ওই ঘরের বারান্দায় আলোর স্মৃতি, ওই ঘরের প্রতিটা কর্নারে আলোর স্মৃতি আছে। আমি ওই দেওয়ালে হাত দিয়ে চোখের পানিগুলো ঝরাচ্ছিলাম। আমি চেষ্টা করলে হয়তো আলোর চেহারাটা দেখতে পেতাম, কিন্তু আমার জীবনে আলো মরে গেছে। আমি মনকে এটাই বুঝে যে আমার আলো মরে গেছে, আমি আলোর সামনে আর যেতে চাই না। কয়েকদিন পরে আমি আবারও পুনরায় সৌদি আরবে নতুন ভিসায় আসি, এবং আসার পরে ওই সৌদিয়ান খুব ভালো ছিল। আমি ওর আন্ডারে কাজ করতে শুরু করি। ওর আন্ডারেও আমাকে একটা হোটেল দিয়ে দেয়, ওই হোটেলটা আমি পরিচালনা করি, আমার আন্ডারে চলে। কিন্তু ভাই, বুকের ভিতরে এক পৃথিবী পরিমাণ কষ্ট। এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না। এরপরেও অনেক কষ্টের পরে আমি নিঃশ্বাস নিচ্ছিলাম, কিন্তু আমার এই দুঃখগুলো শেয়ার করার মতো কোনো মানুষ ছিল না। আমি কারো কাছে আমার এই দুঃখের কথাগুলো বলতে পারতেছিলাম না, কারণ আমার এই পৃথিবীতে আমি বড্ড একা ছিলাম। আমার কোনো কাছের মানুষ ছিল না, পাশের মানুষ ছিল না, আমার কোনো বন্ধু বান্ধব আপন বলতে কেউই ছিল না। তখন আমার একমাত্র সঙ্গী হয়ে গেল আমার ফেসবুক। আমি তখন আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো আস্তে আস্তে করে ফেসবুকে লিখতে থাকি। ফেসবুকের ওয়ালে আমি দুঃখের কথাবার্তাগুলো লিখতে থাকি, দুঃখের পোস্টগুলো আমি শেয়ার করি, এবং আস্তে আস্তে করে ফেসবুকের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কথা বিভিন্ন মানুষের সাথে শেয়ার করতাম। এবং কেমন জানি ওই ফেসবুকটা আমার এতটাই আপন হয়ে গেল। আমি দুঃখের কোনো কিছু পাইলেই মানে শেয়ার করি, দুঃখের কোনো কথা পাইলে শেয়ার করি, নিজের ইমোশনগুলো আমি ফেসবুকের সাথে তুলে ধরি। এইভাবে বেশ কয়েকটা মাস কাটার পরে হঠাৎ করে একদিন মেসেঞ্জারে আমাকে মেঘলা আকাশ একটা অ্যাকাউন্ট থেকে আমাকে নক করা হলো যে, ভাইয়া আপনার সাথে কি একটু কথা বলা যাবে? এরকম করে যখন নক করলো, আমি তখন এই মানুষের সাথে আমি যেমন ঠিক আছে কথা বলা যাবে, কারণ আমি তো এরকম কোনো পারতো না যে আপনার সাথে কথা বলতে পারবেন না। তেমন ঠিক আছে কথা বলা যাবে। পরে আমাকে মেসেঞ্জারে কল দিল। কল দেওয়ার পর আমাকে বললো যে, ভাই আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম আরিয়ান। জিজ্ঞেস করলাম আপনার নাম? বলে আমার নাম মেঘলা। আমি বললাম যে মেঘলা আপনি কোথায় থাকেন? বলে আমি তো আসলে মূলত ঢাকায়, মানে আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, এবার আমি থাকি ঢাকাতে। তো আমি বললাম ভালো কথা, ঢাকায় থাকেন, আপনি আমার আইডিটা কীভাবে পেলেন? বলে না ভাইয়া, আপনার ঠিকানা দেখলাম আপনি নোয়াখালী এবং আপনি সৌদি আরবে থাকেন এবং আপনি আমাদের এলাকার মানুষই। তো কেমন জানি আমার মনে খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো যে আপনার মতো একটা ছেলে প্রবাসে থাকেন, এবং আপনার পোস্টগুলো দেখি, আপনার মানে কমেন্টগুলো দেখি, আপনার ওয়ালে আমি দেখি যে সবসময় আপনি দুঃখের কথাবার্তা শেয়ার করেন। তা ভাইয়া আপনার লাইফে এত কষ্ট কি আমাকে একটু বলা যেতে পারে? তখন ভাই আমার এরকম একটা অবস্থা ছিল যে আমাকে অপরিচিত কোনো লোক যদি আমার লাইফ স্টোরি জানতে চাইতো, আমি তার কাছে বলে দিতাম। ধরেন যে লোকটা আমাকে চিনে না, জানে না, এরকম কোনো লোকও যদি আমাকে জিজ্ঞেস করতো যে আমার ভিতরে কিসের কষ্ট, আমি আমার কষ্টের কথাগুলো অকপটে স্বীকার করতে শুরু করতাম। মানে এরকমভাবে যে আমার ভিতরের কষ্টগুলোকে আমি ধরে রাখতে পারতেছিলাম না। মনে হয় যেন কারোর সাথে এই কষ্টের কথাগুলো বললেই মনে হয় কষ্টটা কমে যাবে। এবং আমি ওই মেয়েটার সাথে, মেঘলার সাথে তখন আমার এই দুঃখের কথাবার্তাগুলো বলতে শুরু করি। এতক্ষণ আপনাকে যেভাবে বলেছি ঠিক একইভাবে আমি মেঘলার সাথে কথাগুলো বলি। মেঘলা আমাকে বলে যে, আমি কি আপনার সাথে একটু ভিডিও কলে কথা বলতে পারি? আমি বললাম হ্যাঁ পারেন, সমস্যা নাই। পরে মেয়েটা আমাকে ভিডিও কল দেয়, এবং ভিডিও কল দিয়ে ও নিজেও কান্না করে, আমিও কান্না করি। ও আমাকে বলে প্লিজ কান্না করেন না, আপনার যখনই মন খারাপ লাগলো আপনি আমাকে ফোন দেবেন, আপনি আমার সাথে কথা বলবেন, এবং আপনি প্লিজ একা না, আমি মেঘলা আপনার সাথে আছি, আপনার যা প্রয়োজন, যেটা প্রয়োজন প্লিজ আপনি আমাকে ফোন দিয়েন, আপনি আমার সাথে থাকেন। এরপর আমি অলওয়েজ মেঘলাকে কল দিতাম, মেঘলার সাথে কথা বলতাম, এবং ওর সাথে তখন আমার সম্পর্কটা এতটাই মধুর হয়ে যায় যে ও ঢাকায় থাকতো, মানে এতটাই পাগল হয়ে যায় ওর জন্য যে আমি ওকে একটা সময় বলি, মেঘলা তুমি সৌদি আরবে চলে আসো, আমি তোমাকে সৌদি আরবে নিয়ে আসবো। যদিও প্রথম থেকে রাজি হচ্ছিল না, একটা পর্যায়ে আমি বললাম তুমি আসো, তুমি আসলে আমি তোমাকে আমার বউ পরিচয় দিয়ে আমি তোমাকে নিয়ে আসবো আমার সৌদিকে বলি। পরে আমি সৌদিকে বললাম যে আমি তো বিয়ে করছি, আমার বউ বা এগুলো বললাম। সৌদি তখন আমার কাছে ডকুমেন্ট চাইলো। তো এরকম কোনো ডকুমেন্ট তো আর আমার কাছে নাই। আমি টাকা পয়সা দিয়ে পরে সৌদিকে ঠিক করে সৌদির বাসার কাজের মেয়ের বিষয়ে আমি তখন এই মেঘলাকে নিয়ে আসি। ও এখানে একটা কথা বলা ভালো যে মেঘলা যখন পাসপোর্ট করে, মেঘলার পাসপোর্টের ভিতরে নাম ছিল হচ্ছে হনুফা। আমাকে জিজ্ঞেস করেছে মেঘলা তোমার নাম কি হনুফা? আমাকে বলে না, আমার নাম হচ্ছে হনুফা আক্তার মেঘলা। তো সবাই আমাকে মেঘলা বলে ডাকে, এটা আমার ডাক নাম। তো ডাক নামটা আসলে মানে ওভাবে বসে নেয় আর কি। তো আমি বললাম ঠিক আছে। পরে ওকে আমি নিয়ে আসি সৌদি আরবে, এবং সৌদি আরবে আনার পরে দেখলাম যে ও একটু বয়স্ক, এবং ওর লাইফে অনেক ঘটনা আছে। ওর বিয়ে হয়েছে, ওর হাজব্যান্ড ওকে আমার সাথে যা হয়েছে ওর সাথে ঠিক তাই হয়েছে। ওর হাজব্যান্ড ওকে অনেক ধোকা দিয়েছে, ওর সাথে অনেক প্রতারণা করেছে। একইভাবে ওর হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত হয়ে ওকে ছেড়ে চলে গেছে। তো এগুলো শোনার পর আমার নিজের অনেক খারাপ লাগলো। ঢাকাতে একটা চাকরি করতো, ওইখান থেকে পরে আমি ওকে নিয়ে আসি সৌদি আরবে। আনার পরে আমার কফিলকে সব কিছু বলি যে আমার ওয়াইফ, এভাবে বলার পরে কফিল তখন ওকে আমার সাথে রাখে, আমরা তখন একসাথেই থাকি।
এভাবে দীর্ঘ অনেকগুলো মাস আমরা একসাথে ছিলাম। তখন আমার হোটেলটা খুব ভালো চলতেছিল, হোটেলে কোনো সমস্যা ছিল না। এইভাবে ৮ থেকে ৯ মাস পর্যন্ত কাটে এবং আমার জীবনে ঘটে যাওয়া আলোর সাথে যা ঘটনা আমি সব কিছুই কিন্তু ওর সাথে শেয়ার করে, মানে সব কিছুই বলি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে ৮ থেকে ৯ মাস পরে একদিন শুক্রবার ছিল। শুক্রবারে আমি তখন মানে ওর মোবাইলটা হাতে নিলাম। ওর মোবাইলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোরি ছিল, ছবি, ভিডিও, অনেক কিছু। বাট আমি কখনোই ওর মোবাইল ওভাবে হাতে নিতাম না। কিন্তু একদিন মোবাইলটা হাতে নিয়ে ওর গ্যালারির মধ্যে ঢুকে আমি হঠাৎ করে একটা ছবি দেখতে পাই, যেটা দেখার পরে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ে। আমি ছবিতে দেখতে পাই যে আমার বউ আলোর সাথে ওর একটা ছবি, এবং ছবিটা দেখে যেটা মনে হলো যে ছবিটা যে বহু বছর আগের তা কিন্তু না, হয়তো 2 থেকে 3 বছর আগে হবে। মানে ছবিটা দেখার পরে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। কী ব্যাপার, আলোর সাথে ওনার ছবি, তা আলো কি? আমি তখন ইনকোয়ারি করতে শুরু করলাম যে এই মহিলা সম্বন্ধে, মানে সে কে, আসলে কি। এসব ইনকোয়ারি করে আমি যেটা প্রথমত জানতে পারলাম, সে তার যে ন্যাশনাল আইডি কার্ড ছিল, ওই আইডি কার্ডের বয়স কমাইছে ম্যাক্সিমাম প্রায় 10 বছরের মতো। 10 বছরের মতো তার আইডি কার্ডের বয়স কমাইছে, এবং কমানোর পরে আমি আরও ইনকোয়ারি করতে শুরু করি, এবং ইনকোয়ারি করে আমি আর কোনো কিছু বের করতে পারি না। একদিন আমি তাকে ঘরের মধ্যে বন্দি করি, মানে ঘরের মধ্যে আটকাই। ঘরের মধ্যে আটকে আমি বলি যে মেঘলা, এই ছবিটা কিন্তু আমি ওই সময় আমার মোবাইলে নিয়ে নেই, শেয়ার হিট দিয়া। নেওয়ার পর আমি তখন এই ছবিটা ওকে দেখাই যে ছবির এই মেয়েটাকে তুমি চিনো? ও তখন কোনো কথা বলে না, নিচের দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম সরি মেঘলা, আমি তোমাকে লাস্টবারের মতো জিজ্ঞেস করতেছি যে ছবির ওই মেয়েটাকে তুমি আমাকে বলো। যদি তুমি না বলো তাহলে পরিস্থিতি অনেকটা ভয়ানক হয়ে যাবে। যদি ভালো চাও তাহলে বলো যে ছবির এই মেয়েটা কে। ও তখন নিচের দিকে তাকিয়ে থেকে বলে যে ছবির এই মেয়েটা আলো। আমি বললাম তুমি কি চিনো? বলে হ্যাঁ চিনি। আমি বলি কীভাবে চিনো? বলে ও আমার মেয়ে। আমি বললাম মানে? বলে হ্যাঁ, ও আমার সৎ মেয়ে। আমি বললাম তোমার সৎ মেয়ে আলো? বলে হ্যাঁ, আমি আলোর সৎ মা। আমি তখন বললাম মানে কীভাবে? তোমাকে তো দেখলে মনেই হয় না যে তোমার বয়স, তোমার এত বয়সটা তো মনেই হয় না। বলে হ্যাঁ, খুব কম বয়সে আলোর বাবা আমাকে বিয়ে করে। আলোও তখন প্রায় যুবতী। আমাকে বিয়ের পর আমি আলোর পরিবারে যাই, এবং যাওয়ার পরে আলোর সাথে কেন যেন আমি অ্যাডজাস্ট হতে পারতেছিলাম না। আলোর সাথে কোনোভাবে আমি অ্যাডজাস্ট হতে পারতেছিলাম না, আলোর সাথে থাকতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমার উপর আলোর বাবা অত্যাচার করতো, আলো আবার আমার উপর অত্যাচার করতো, আমি আবার আলোর উপর অত্যাচার করতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আলো বাড়ি থেকে রাতের আঁধারে পালিয়ে যায়, এবং পরে জানতে পারি যে আলো আপনার সাথে পালায়। একটা পর্যায়ে আলোকে আপনি যখন ঢাকায় রেখে চলে যান, আলো আমার সাথে যোগাযোগ করে। আমি ঢাকায় তখন চাকরি করার জন্য চলে আসি। আলোর বাবাকে আমি ছেড়ে দিই, কারণ আলোর বাবার সাথে আমি থাকতে পারতেছিলাম। আমার অনেক বয়স হয়েছে, মানে প্রচুর বয়স্ক একজন মানুষ, এবং ওনার সাথে আমার চলতেছিল। অনেক জন্য আমি ঢাকাতে এসে গার্মেন্টসে চাকরি নিই, এবং তখন আমার আলোর সাথে পরিচয়। আলোর সাথে আমার অনেক কথাবার্তা হতো, এবং আলো তখন বলল যে আলো নিজাম শেখ বলে একজন লোক আছে ঢাকার, ওই লোকের সাথে রিলেশনে আছে, ওই লোককে বিয়ে করবে, এবং সে বিয়েটাও করেছে। তো আমি আপনার কথাগুলো জানি, জানার পর আমার কাছে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, আমার ভিতরটা ফিরে যায়। এবং আপনার এই পোস্টগুলো দেখার পর আমি সহ্য করতে না পেরে একদিন আমি আপনার সাথে যোগাযোগ করি। কিন্তু আমি আপনাকে ওই সময় বলি না যে আমি আলোর সৎ মা, কারণ এটা যদি আমি আপনাকে বলি, আপনি হয়তো আমার সাথে কথা বলতেন না, আমার সাথে কোনো যোগাযোগ রাখতেন না, আপনি আমাকে খারাপ মনে করতেন। এই জন্য আমি আপনার সাথে এমনিই কথা বলি। এবং একটা পর্যায়ে আপনি যখন আমাকে ভালোবেসে ফেলে এখানে নিয়ে আসেন, আমি সবগুলো ছবি আলোর সাথে উঠানো ডিলিট করে দিই। কিন্তু এই ছবিটি যে কীভাবে ফোনে রয়ে গেছে আমি জানি না। আপনি যখন সৌদি আরবে, তখন আলোর সাথে আমার যোগাযোগ হতো, কথা হতো, আলো আমার বাসায় আসতো। আসলে আমি কী বলবো ঠিক জানি না, কিন্তু কেন জানি আমি আমার চোখের পানিগুলো, মানে ওই সময় ও কান্না করতে করতে বলেছে কেন যে আমি আপনার প্রতি এতটা ইমোশনাল হয়ে গেছি, আমি বুঝতে পারি নাই, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাই তখন আমি মানে কোন দিকে তাকাবো? এরপরেও আমি 1 সপ্তাহের মতো এই মহিলার সাথে সংসার করে গেছি। 1 সপ্তাহ পরে কি একটা ছোট্ট বিষয় নিয়ে আমার উপরে খুব ক্ষেপে যায়। একে তো ওর উপরে আমার রাগ, আর দ্বিতীয়ত আমার উপরে এভাবে ক্ষেপে যায়। এবং ক্ষেপে যাওয়ার পরে সেদিন আমি তাকে প্রচুর মারি, এবং মারি শুধু এটার জন্য যে তুই আমার কাছে মিথ্যা কেন বললি, তুই আমার কাছে কেন বললি না যে তুই আলোর সৎ মা, এটা কেন বললি না। এবং সেদিন তাকে আমি এত পরিমাণের মারি যে মায়ের কথা আমি ভুলতে পারবো না, প্রচণ্ড রকমের মারি। এবং সে ওই রক্তাক্ত শরীর নিয়ে তখন থানাতে ফোন করে। তো সৌদির আইন অনুযায়ী তখন পুলিশ আসে, পুলিশ এসে তখন হাফ মার্ডারের একটা মামলা হয়ে যায়। হাফ মার্ডারের মামলা হয়ে পুলিশ আমাকে ওখান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়েছে, এবং আমার কফিলকে ডাকে।
আমার কফিল তখন গিয়ে ওইখান থেকে আমাকে ক্যান্সেল করে দেয়, মানে জেলের মধ্যে থেকে ক্যান্সেল করে এবং ক্যান্সেল করে খুব দ্রুতই আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর আমি যেটা জানতে পারি যে আমার কফিলের সাথে মেঘলা মানে হনুফা নামের ওই মহিলা তখন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে যে হোটেলটা আমি চালাইতাম এই হোটেলটা এখন হনুফা চালায়, এবং নোয়াখালী থেকে আরও কয়েকজন লোক নিয়ে গেছে হোটেলটা চালায়। এবং নোয়াখালীর ওই লোকের মাধ্যমে আমি এও জানতে পারি যে আমার কফিলের সাথে হনুফার খুব ভালো একটা সম্পর্ক। তো খুব ভালো সম্পর্ক অতটুকুই জানি যে ওই সম্পর্কের মাঝে কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা সেটা আমি জানি না। সব কিছু হারিয়ে শূন্য হাতে বাংলাদেশে আসি। একদিন মায়ের জন্য খুব কষ্ট হচ্ছিল, মানে মায়ের জন্য এত কষ্ট হচ্ছিল যে কেন যেন মনে হচ্ছিল যে আমার বুকটা মনে হয় ফেটে যাচ্ছে, আমি নিঃশ্বাস দিতে পারতেছি না। একদিন কান্না করতে করতে বাড়িতে গিয়ে মায়ের পা ধরে কান্নাকাটি করতে শুরু করি এবং মা আমাকে বুকে জড়িয়ে ধরে। মা আমাকে বলে, কী হয়েছে তোর, তুই না বিদেশে থাকতি? আমি আমার মায়ের কাছে আর কোনো কিছু বলি নাই। মার কাছে কোনো কিছু বলি নাই, এভাবে সময়গুলো কাটাচ্ছিলাম। মামাকে সবসময় বলতো, তোর কী হয়েছে, তুই হঠাৎ মোবাইল বন্ধ করে দিলি, আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতি সেটাও বন্ধ করে দিলি, সৌদি আরব থেকে একেবারে চলে আসলি। এরপরে মায়ের পায়ে ধরে কান্নাকাটি করার পরে মা আমাকে ঘরে নিয়ে যায়। আমার আব্বা তখন মারা যায়। আম্মা তখন আমাকে বুকে ঝরিয়ে ধরে আমাকে আজকে বহু বছর, সেই 2017 সাল 18 সাল থেকে এই 24 সাল পর্যন্ত আমাকে বিয়ে করানোর জন্য চেষ্টা করে। বিভিন্ন জায়গায় মেয়ে দেখে অনেকবার, কিন্তু আসলে আমি আর কারোর সাথে অ্যাডজাস্ট হতে পারতেছিলাম না, কাউকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আর আরেকটা কথা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি আমার মায়ের মাধ্যমে আপনাকে পাইছি। আমি আমার মায়ের সাথে রাতের বেলায় ঘুমাই, প্রতি রাতে আম্মার সাথেই ঘুমাই। তো রাতের বেলায় ঘুমাইলে আমার মা কী জানি রেডিওর মতো ছেড়ে দিয়ে শোনে। তো ওইখান থেকে আমি একদিন মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি কী শোনো? তখন আমি মায়ের মোবাইলে আজ থেকে বহু বছর আগে আপনার ভিডিওগুলো পাই। তো সেখান থেকে আপনার ভিডিওর আমি ফ্রেন্ড হয়েছে, আমার মায়ের সাথে মা আর আমি একসাথে মিলে আপনার ওই গল্পগুলো শুনি। এবং সেই জায়গা থেকে আমি কখনোই আসলে বলতে চাইনি। আজ আমি আমার এই দুঃখের কথাগুলো আজ আমি আপনার কাছে প্রকাশ করলাম এবং অনুরোধ করলাম যে আপন ভাই আপনি আমার গল্পটা প্রচার করবেন, কারণ আমার মা আপনার একটা গল্প মিস করে না। এবং আমি আমার মায়ের কাছে আমার এই দুঃখের ঘটনাগুলো বলি নাই। আপনি যদি গল্পটা প্রচার করেন তাহলে হয়তো মা আর আমি একদিন রাতে গল্পটা শুনবো। গল্পটা শোনার পরে মা হয়তো আমার দিকে তাকিয়ে বুঝতে পারবে যে আমার বুকের ভিতর কী পরিমাণের কষ্ট নিয়ে আমি মায়ের সাথে নিবৃত্তি নীরবের সময় কাটাচ্ছি। আপন ভাই আমার গল্পটা আপনি বলবেন, আপনার কাছে আমার আকুল আবেদন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই আরিয়ানের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ অবধি আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আসলে খুবই দুঃখজনক একটা গল্প। আমি জানি না আপনার কাছে কেমন লেগেছে। এই গল্পটা আমি যখন প্রথমেই পড়ি আমার কাছে খুবই কষ্ট হয়েছে। এবং আরিয়ান ভাইয়ের মাকে আমার তরফ থেকে সালাম। আমি জানি উনি আমার প্রত্যেকটা গল্পই শোনে। আরিয়ান ভাই যেটা বললো যে আমার আম্মা যদি অসুস্থ থাকে, জ্বরে ভোগে বা মারাত্মক ধরনের অসুস্থ, হসপিটালে ভর্তি, সেখানেও আপনার গল্পগুলো শোনে। তো সেখান থেকে হয়তো আরিয়ানের মা আমাকে শুনছে, আমি ওনাকে সালাম দিলাম আমার তরফ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনার ছেলের জীবনে যেটা হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক, এটার জন্য আমরা সবাই দুঃখিত। আমি অনুরোধ করব যে চেষ্টাটা আপনি বিগত দিনগুলোতে করে আসছেন সেটা আবারও একটু করেন, আপনার ছেলেকে একটা বিয়ে করান। এবং হয়তো বিয়ে করলে আপনার ছেলে এই কষ্টগুলো থেকে ভুলতে পারবে। আরিয়ান হয়তো মনে করতে পারে যে আপন ভাইকে আমি আমার দুঃখের কথাগুলো বললাম, আপন ভাই এটা কী বলতেছে, যেটা আমার মা আজকে এত বছর ধরে ট্রাই করে যাচ্ছে। আসলে আরিয়ান, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। আমাকে একজন এসে বলেছিল যে ভাই আমি আমার ভালোবাসা মানুষকে ভুলতে পারতেছি না, আমি কী করবো? আমি বললাম আরেকটা ভালোবাসা। আপনি ভালোবাসা মানুষকে ভুলতে পারেন না তো? কোনোভাবেই পারেন না? বলেন না ভাই কোনোভাবেই পারেন। বলবে সর্বশেষ চিকিৎসা হচ্ছে এইটা যে আপনি আরেকটা রিলেশনে যান। যখন আপনি আরেকটা রিলেশনে যাবেন তখন আপনি পুরনো জনকে ভুলতে পারবেন। দিস ইজ ভেরি সিম্পল। এই পৃথিবীতে সব এক। এই জীবন, এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না ভাই। আপনি আজকে মরে গেলে কালকে কেউ আপনার কথা বলবে না। আপনি মরে গেলে আপনার নামটা পরিবর্তন হবে লাশে। 2 দিন যেতে না যেতে আপনার কথা কারোই মনে থাকবে না। এই পৃথিবীটাই স্বার্থপরের পৃথিবী। এখানে কেউ কারো না, এটা সত্য। এখানে কেউ কারো না, না আমি আপনার, না আপনি আমার। জাস্ট স্বার্থের একটা রঙ্গমঞ্চ, দ্যাটস ইট। সো ভুলে যান।
আপনি হয়তো ভাবছেন যে এখন যে আসবে সে যদি খারাপ হয়, না, দায়িত্বটা আপনার মায়ের হাতে দেন এবং তাকে বলেন দেখে শুনে একটা ভালো মেয়ে আপনার জন্য আনতে, হক সেটা কালো, হক সেটা অশিক্ষিত, হক সেটা গরিব। আই হোপ, আমার বিশ্বাস যে আপনার জীবনটা একদিন পাল্টে যাবে। এই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।